21 ঘন্টায়ও উদ্ধার করা যায়নি পাটুরিয়ায় উল্টে যাওয়া ফেরি। 17টি যানবাহনের মধ্যে তোলা গেছে মাত্র 4টি। পুরোপুরি বন্ধ বালাসী বাহাদুরাবাদ রুটে নৌযান চলাচল। বিএনপি নেতৃত্বাধীন জোটের কল্যাণ পার্টিতে জামায়াত শিবির নেতাদের পুনর্বাসন। যোগ্য লোক খুঁজে না পেয়ে দলে টানার দাবি। ফায়দা লুটার চেষ্টায় নিবন্ধন হারানো দলটি। প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বিশেষ গণটিকাদান ক্যাম্পেইনের দ্বিতীয় ডোজ দেয়া হবে আজ। ভ্যাকসিন পাবেন শুধু 28 সেপ্টেম্বর টিকাপ্রাপ্তরা। এবং সিনিয়র ক্রিকেটারদের অপেশাদার মন্তব্যে বিব্রত বিসিবি। সতর্ক করা হলো খেলোয়াড়দের, মাঠের খেলায় মনোযোগ দেওয়ার নির্দেশ। ভোরের সময় সঙ্গে আছি আমি জান্নাতুল সাদিয়া। একদিন হতে চললেও এখনো উদ্ধার করা যায়নি মানিকগঞ্জের পাটুরিয়ায় উল্টে যাওয়া 50 বছরের পুরানো ফেরি শাহ আমানত। 17টি যানবাহনের মধ্যে এখন পর্যন্ত পানির নিচ থেকে মাত্র 4টি ট্রাক তোলা গেছে। তবে এ ঘটনায় এখনও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। গতকাল উদ্ধারকারী জাহাজ হামজা দিয়ে চেষ্টা চালানো হলেও এখনও ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি প্রত্যয়। মানিকগঞ্জ থেকে মোহাম্মদ ইউসুফ আলী ও রাশেদ লিমনের তথ্য ও ছবিতে রিপোর্ট। ইঞ্জিনের ত্রুটিতে পানি প্রবেশ করায় দুর্ঘটনা এড়াতে তড়িঘড়ি করে ঘাটে লাগানো ফেরি আমানত শাহ চোখের নিমিষেই ডুবে যায়। নোঙর ফেলেও আটকানো যায়নি। এ সময় ফেরিটি থেকে লোড কমানোর চেষ্টা করা হলে পন্টুনের ধাক্কায় দুটি ট্রাক পড়ে যায়। প্রাণ বাঁচাতে যাত্রীরা যে যার মতো লাফিয়ে পড়েন পানিতে। হওয়ার পর দুইটা গাড়ি সম্ভবত পার হয়েছে। হওয়ার পর আমার সামনে একটা মোটরসাইকেল ছিল, সেই মোটরসাইকেলটা দেখলাম যে অলরেডি ট্র্যাকের নিচে চলে গেছে। আমার হাজবেন্ড ছিলেন, উনি অনেক কষ্ট করে অনেক রিস্কের ভেতরে সাঁতরিয়ে এপার উঠে তারপরে অন্যের মোবাইল দিয়ে আমার ছেলেকে ফোন দিয়েছে যে আমি বেঁচে গিয়েছি জানেন। মানিকগঞ্জের পাটুরিয়ার 5 নম্বর ঘাটে 17টি যানবাহন নিয়ে তলিয়ে যায় শাহ আমানত ফেরি। ডুবন্ত 2000 টনের ফেরিটিকে মাত্র 60 টনের উদ্ধারকারী জাহাজ হামজাকে দিয়ে উদ্ধার চালায় বিআইডব্লিউটিএ। ঘন্টার পর ঘন্টা পার হলেও ফেরি উদ্ধারে অগ্রগতি হয়নি। তবে সন্ধ্যা পর্যন্ত 4টি ট্রাক ও 2টি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। এছাড়াও আরও 5টি কাভার ভ্যান চিহ্নিত করা হয়েছে। এখানে মোট 17টি ট্রাক ছিল আর বেশ কিছু যাত্রী ছিল। তো যখন কিনা ট্রাক ফেরিটি একটু কাত হয়ে গিয়েছিল তখন অধিকাংশ যাত্রী নেমে গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে ফায়ার সার্ভিস। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এখানে যে কয়টি ট্রাক আছে এগুলো হামজা এবং আমাদের সহযোগিতায় এই প্রত্যেকটাকে আমরা তোলার চেষ্টা করব উপরে, এবং শেষ পর্যন্ত দেখব এখানে কোনো ধরনের লাইভ ভিকটিম বা ডেড ভিকটিম আছে কিনা। এইটা নিশ্চিত না হওয়া পর্যন্ত আমাদের উদ্ধার কাজ চলবে। এ ঘটনায় তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন প্রশাসন। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে আহ্বায়ক করে একটি তদন্ত কমিটি গঠন করা হচ্ছে, 4 সদস্য বিশিষ্ট। এরা 5 দিনের মধ্যে প্রতিবেদন দিবে। প্রায় 50 বছর ধরে এ রুটে চলাচল করছে শাহ আমানত ফেরিটি। মেয়াদ উত্তীর্ণ ফেরিটি জোড়াতালি দিয়েই চলে। সময় সংবাদ, মানিকগঞ্জ। পদ্মা নদী সহ দেশের বিভিন্ন নৌপথে চলাচলকারী 53টি ফেরির মধ্যে বেশিরভাগেরই নেই ফিটনেস। সবচেয়ে নতুন ফেরিটিও কেনা হয়েছে 35 বছর আগে। প্রায় 100 বছরের পুরানো ফেরিও আছে, যেগুলোর মেয়াদও এরই মধ্যে শেষ হয়েছে। তবুও জোড়াতালি দিয়ে ঝুঁকি নিয়েই চলছে পারাপার। রাজধানী ঢাকার সঙ্গে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলার ব্যস্ততম ও গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার দৌলতদিয়া পাটুরিয়া নৌরুট। ব্যস্ততম এই নৌরুট দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ ও যানবাহন পদ্মা নদী পার হয়। এই নৌরুটে মোট ফেরির সংখ্যা 18 হলেও চলাচল উপযোগী 15 থেকে 16টি। বাকি যে ফেরি আছে তার বেশিরভাগই বিকল অবস্থায় পাটুরিয়া ঘাটের ডকইয়ার্ডে মেরামতের জন্য পড়ে থাকে। এই ফেরির সবকটি কেনা 96 থেকে 35 বছর আগে। জানমালের নিরাপত্তায় নতুন ফেরি সংযোজনের দাবি এই রুটে নিয়মিত চলাচলকারীদের। এগুলো কাছে ঝালাই ঝুলা করে সব ঝালাই আছে, কাজ করানো ফেরি। এগুলো পল্টন ভালো না, তারপরে লেগেছে ফেরি লেগেছে ইঞ্জিন ভালো না। এই ফেরিগুলার কোনো মেরামত না করার কারণে আজকে এই দুর্ঘটনা ঘটছে। এগুলো আসলে সব নষ্ট, ভাঙাচোরা। সম্পূর্ণ ফেরিগুলো বদলায় নতুন নতুন ফেরি দিলে পারে মানুষজন যাতায়াত করা পারবো এবং নিরাপদে চলতে পারবো। বিআইডব্লিউটিসির দাবি, ফিটনেসবিহীন জরাজীর্ণ এই ফেরিগুলো চালানো হচ্ছে জনসেবার কথা চিন্তা করে। কয়েকটা ফেরি খুবই পুরাতন,
তবে আমরা মাননীয় প্রধানমন্ত্রী আমাদের এই ফেরির অবস্থা দেখে আমাদের একটা প্রকল্প নিয়েছেন 35 জলযানে। আমরা ওসিডি আগামী জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে আমরা 12টা ফেরি পেয়ে যাব। পুরাতন ফেরিগুলো আমরা ইঞ্জিন ওভারহোলিং করি আর রিবিল্ডিং করে আমরা আমাদের ডকেট রয়েছে। দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে প্রতিদিন প্রায় 2 থেকে 3 হাজার বিভিন্ন যানবাহন পারাপার হয়। সময় সংবাদ, মানিকগঞ্জ। 500 মেট্রিক টন ওজনের নৌযান বিক্রি হয়েছে 76 লাখ টাকায় খুচরা বাজারে, যার বাজার মূল্য 2 কোটির ওপরে। সচল দুটি জাহাজকে অচল দেখিয়ে বেশ কিছু নৌযান নিলাম প্রক্রিয়ার অভিযোগ উঠেছে। এই প্রক্রিয়ার মধ্য দিয়ে বালাসী বাহাদুরাবাদ রুটের পুরো কার্যক্রম গুটিয়ে ফেলার আয়োজন করেছে রেলওয়ের মেরিন বিভাগ। গাইবান্ধা থেকে হেদায়েতুল ইসলাম বাবুর প্রতিবেদন, ছবি তুলেছেন আতাউল হক সাগর। 20 বছর ধরে বন্ধ বালাসী বাহাদুরাবাদ রুটে রেলওয়ে ফেরি ও যাত্রী পারাপার। দীর্ঘদিনেও নৌরুটটি চালুর কোনো উদ্যোগ নেই। অন্যদিকে মেরামতের অভাবে ফুলছড়ি উপজেলার বালাসীঘাটে অযত্ন অবহেলায় কার্যক্ষমতা হারিয়েছে নৌযানগুলো, দাবি সংশ্লিষ্টদের। বহুদিন হলে মেরামত হচ্ছে না, একটা ডুবে গেলে তো কোটি কোটি টাকা ধ্বংস, সরকারের লস। জাহাজ যদি কার্যক্রম থাকতো তাহলে তো সরকারের আয় উন্নতি হতো, দেশের উন্নতি হতো। কয়েক মাস আগে 76 লাখ টাকায় বিক্রি করা হয় 500 মেট্রিক টন ওজনের নৌযান G1। খুচরা বাজারে 42 টাকা ধরে, যার বাজার মূল্য দাঁড়ায় 2 কোটি 10 লাখ টাকা। তারও আগে বিক্রি হয়েছে ইশাখা, মীর জুমলা সহ 7টি জাহাজ, 3টি বার্জ ও একটি কারখানা। এবার জাহাজ বাহাদুর শাহ ও তিতুমির ছাড়াও ওয়াগন ফেরি, বার্জ সহ 3,500 মেট্রিক টন ওজনের নৌযান নিলাম প্রক্রিয়া শুরু করেছে রেলওয়ের মেরিন বিভাগ। 15 সাল পর্যন্ত কিন্তু ওয়াগনও আসতো, নাব্যতা সংকটের কারণে এই রুটটাও বন্ধ। আলটিমেটলি আমাদের রেলওয়ে ডিসিশন নিচ্ছে যে বিলুপ্ত করে দিবে। যে এই বিষয়ে সারপ্লাসটা করা হয়ে গেছে, সবগুলো জাহাজ বিক্রয় প্রক্রিয়াধীন আছে, টেন্ডার ফর্ম করা হয়েছে। নিলামে দেখিয়ে পুরাতন যন্ত্রাংশ, পুরাতন যানবাহন, নৌপথে নৌযানগুলো বিক্রি করছে, আবারও সচল যানবাহনগুলো বিক্রি করার একটা পায়তারা করছে এবং এই নৌবন্দরটি বন্ধ করার তাদের একটা মহল সক্রিয় আছে। অন্যদিকে অচল দেখিয়ে নিলাম প্রক্রিয়া শুরু করলেও বাহাদুর শাহ ও তিতুমির জাহাজ দুটি এখনও সচল বলে দাবি রেলওয়ের কর্মচারী ও স্থানীয়দের। চালু হয়, তিতুমিরও হয় এবং বাহাদুর শাহ হয়। স্টার্ট করে আমরা ঘুরেন দিয়ে দেখে যে ঠিক আছে কিনা। অচল হলে তো স্টার্ট নেবে না, আমি তো দেখি মগজ স্টার্ট নেয় মাঝে মধ্যে ঘুরায় মগজ নদী দিয়া। 1938 সালে ফুলছড়ির তিস্তামুখ ঘাট থেকে দেওয়ানগঞ্জের বাহাদুরাবাদ ঘাট পর্যন্ত রেলওয়ে ফেরি, যানবাহন ও যাত্রী পারাপার শুরু হয়। এতে অর্থ ও সময় সাশ্রয়ী হয়ে ওঠে উত্তরাঞ্চলের বেশ কয়েকটি জেলার সাথে রাজধানীর যোগাযোগ ব্যবস্থা। 1990 সালে নাব্য সংকটের কারণে ফুলছড়ির তিস্তামুখ ঘাট স্থানান্তর করা হয় বালাসী ঘাটে। বেশ কয়েকটি জাহাজ, ওয়াগন, পল্টন সহ মূল্যবান এসব যন্ত্রপাতি নিলাম প্রক্রিয়ার মধ্য দিয়ে 83 বছরের ইতিহাসের ইতি টানতে যাচ্ছে রেলওয়ে বিভাগ। বালাসীঘাট থেকে হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। হাওর পাহাড়ের মুগ্ধতা। সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরের প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে রিপোর্ট থাকছে সংবাদের শেষাংশে। বিএনপি নেতৃত্বাধীন 20 দলীয় জোটভুক্ত কল্যাণ পার্টি হয়ে উঠেছে যুদ্ধাপরাধের দায়ে কোণঠাসা জামায়াতে ইসলামীর পুনর্বাসন কেন্দ্র। দলের মহাসচিব থেকে শুরু করে কেন্দ্রীয় বিভিন্ন পদে সাবেক শিবির ও জামায়াত নেতাদের বসিয়ে দলের চেয়ারম্যান মেজর জেনারেল অবসরপ্রাপ্ত সৈয়দ মোহাম্মদ ইব্রাহিমের অজুহাত যোগ্য লোক খুঁজে না পেয়েই জামায়াত শিবিরকে দলে টানছেন। জোটের আরেক দল লেবার পার্টি বলছে জনস্বার্থে স্বাধীনতা বিরোধী জামায়াতের সঙ্গে সখ্যতা তাদের। একে নিবন্ধন হারানো জামায়াতের রাজনীতির মাঠে অবস্থান শক্ত করার কৌশল হিসেবে দেখছেন বিশ্লেষকরা। শাকির আহমেদের রিপোর্ট। বিএনপি নেতৃত্বাধীন 20 দলীয় জোটের শরিক বাংলাদেশ কল্যাণ পার্টি। সম্প্রতি দলটির মহাসচিবের দায়িত্ব পেয়েছেন বিএনপি জামায়াত জোট সরকারের আমলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের সভাপতি আব্দুল আওয়াল মামুন, আর ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন রাজধানীর পল্টন থানা জামায়াতের সাবেক আমির আলী হোসেন ফরাজি। দলে যুগ্ম মহাসচিব হয়েছেন চট্টগ্রাম নগর ছাত্র শিবিরের সাবেক ছাত্র কল্যাণ সম্পাদক আব্দুল্লাহ আল হাসান সাকিব। শুধু তাই নয়, কল্যাণ পার্টির প্রতিটি কর্মসূচিতেই উপস্থিত থাকেন জামায়াতের সেক্রেটারি থেকে শুরু করে প্রথম সারির নেতারা। কল্যাণ পার্টি জাতীয়
এই ধরনের পার্টির মধ্যে তাদের ব্যাপক অনুপ্রবেশ করছে, তাদের পার্টির অনুষ্ঠানে যাচ্ছে, তাদের যে বক্তব্য তারা সেই সব পার্টিকে দিয়ে বলিয়ে নিচ্ছে বা তারা পার্টির প্ল্যাটফর্ম ব্যবহার করে তারা সেই বক্তব্যগুলো দিচ্ছে। তবে দীর্ঘদিন ধরে যোগ্য নেতৃত্ব খুঁজে না পাওয়ায় সাবেক শিবির নেতাকেই দলের মহাসচিবের দায়িত্ব দেয়া হয়েছে জানিয়ে দলটির চেয়ারম্যান বলছেন 4টি শর্ত পূরণ করে সবাই আসতে পারেন কল্যাণ পার্টির রাজনীতিতে। সচ্চরিত্র, মামলা নাই, বাংলাদেশি প্রজন্ম যিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধকে সম্মান করেন, কারণ আমি একজন মুক্তিযোদ্ধা, এতটুকুই আমাদের বাইন্ডিংস। শুধু কল্যাণ পার্টি নয়, জোট শরিক নিবন্ধনহীন লেবার পার্টিকেও ব্যবহার করছে জামাত। দলটির নানা কর্মসূচির ব্যানারে জামায়াতের কোনো নেতার নাম না থাকলেও এসব প্রোগ্রামে উপস্থিত হন বিভিন্ন মামলার আসামি জামায়াত নেতারা। জামাতের পাশে বসছি, আজকে মুসলিম লীগের পাশে বসছি, আজকে বিএনপির পাশে বসছি। আমাদের একটা জায়গাতে একটা মৌলিক কয়েকটা কর্মসূচিতে আমাদের একত্র হওয়ার কারণেই আমরা এটা বসতেছি। রাজনীতি বিশ্লেষকরা বলছেন জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করার পাশাপাশি জামায়াতের বৈদেশিক অর্থায়ন বন্ধ না করলে ছোট ছোট রাজনৈতিক দলসহ নানা গোষ্ঠীকে ব্যবহার করে ফায়দা লুটবে জামায়াত। জামাতের শক্তিকে, জামাতের এই কৌশলটাকে কখনো খাটো করে দেখা চলবে না, উপেক্ষা করা চলবে না। কল্যাণ পার্টির দলীয় প্রতীকে নির্বাচনে অংশগ্রহণের ফন্দি রয়েছে জামায়াতের, এমনটি বলছেন রাজনীতি বিশ্লেষকরা। এই রাজনীতির নেশা নিষিদ্ধ করতে হবে। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। যারা বাংলাদেশ চায় না, আসন্ন নির্বাচন সামনে রেখে তারা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। গতকাল সকালে রাজধানীর একটি হোটেলে আলোচনা সভায় একথা বলেন তিনি। যারা সাম্প্রদায়িক সৌহার্দ্য নষ্ট করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হবে বলেও জানান তিনি। যারা বাংলাদেশ চায়নি একত্তরে, সেই সাম্প্রদায়িক অপশক্তি আজকে আসন্ন নির্বাচনকে সামনে রেখে আন্দোলনে ব্যর্থ, নির্বাচনে ব্যর্থ হয়ে এরা আজকে দেশে অশান্তি, বিশৃঙ্খলা সৃষ্টি পায় তারা করছে। তারা আবারও ককটেল আর পেট্রোল বোমার ব্যবহার নিয়ে ভাবছে, ছক কাটছে, নীল নকশা করছে, দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করে ঘোলা পানিতে মাছ শিকার করা। নির্বাচনের মাঠ খালি করতে সাম্প্রদায়িক বিশৃঙ্খলার ঘটনায় বিএনপির নেতাকর্মীদের মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন নেতারা। আগামী নির্বাচন নিয়ে দলটি ভাবছে না জানিয়ে তারা বলছেন, নিরপেক্ষ নির্বাচন কমিশন ও নির্দলীয় সরকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত কোনো নির্বাচনে যাবেন না তারা। গতকাল আলাদা অনুষ্ঠানে বক্তব্য রাখেন দলের নেতারা। জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বুধবার সকালে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। শ্রদ্ধা নিবেদন শেষে তিনি বলেন, নির্বাচন সামনে রেখে সাম্প্রদায়িক সহিংসতার মধ্য দিয়ে সুবিধা আদায়ের ষড়যন্ত্র করছে ক্ষমতাসীনরা। বাংলাদেশের নির্বাচন আসতেছে, সেই নির্বাচনকেও একটা প্রভাব ফেলায় এই ঘটনা সৃষ্টির মাধ্যমে। এটা মোটেই সাম্প্রদায়িক দাঙ্গা নয়, বাংলাদেশের রাজনৈতিক উদ্দেশ্য পরিণতভাবে এই দাঙ্গা লাগানোর চেষ্টা করা হচ্ছে, বিএনপি কমিটি জড়ানোর চেষ্টা করা হচ্ছে। অন্যদিকে দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন ডাকেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অভিযোগ করেন, ক্ষমতায় টিকে থাকতেই নির্বাচনের আগে বিরোধী পক্ষকে রাজনীতি থেকে দূরে রাখতে ক্ষমতাসীনরা চক্রান্ত করছে। 2018-তে দেখেছেন আপনারা যে নির্বাচনের 7-8-10 দিন আগে থেকে বিএনপির সকল নেতাগুলোকে গ্রেফতার করে মাঠ একদম খালি করে ফেলা হলো এবং আগের দিন রাতে ভোট করে নিয়ে যাওয়া হলো। এবার তার আগে থেকে এই যে মামলাগুলো দিচ্ছে, বিশেষ করে যাদের বিরুদ্ধে আমাদের মামলা আছে, আমাদের মামলাগুলো তারা শেষ করে ফেলছে, তারা তালিকা তৈরি করেছে সরকারের। এবার আমরা নির্বাচন নিয়ে চিন্তাই করছি না, আমরা এই সরকারের পতন, এই সরকার যেতে হবে এবং যাওয়ার পরে পদত্যাগ করে চলে যাওয়ার পরে একটা নির্বাচন কমিশন গঠন করে নিরপেক্ষ একটা সরকারের অধীনে নির্বাচন হতে হবে। সাম্প্রদায়িক হামলার ঘটনায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের খুঁজে বের করে কঠোর শাস্তির দাবি জানান বিএনপি মহাসচিব। সুষ্ঠু তদন্তের মাধ্যমে। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে বিশেষ গণটিকাদান ক্যাম্পেইনের দ্বিতীয় ডোজ দেয়া হবে আজ।
গত 28 সেপ্টেম্বর গণটিকাদান কর্মসূচির আওতায় যারা টিকা নিয়েছিলেন আজ শুধু তাদের ভ্যাকসিন দেওয়া হবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। বিশেষ এই টিকাদান কর্মসূচিতে 82 লাখের বেশি মানুষ সিনোফার্মের টিকার প্রথম ডোজ পেয়েছিলেন। দেশের সব জেলা, ইউনিয়ন, পৌরসভা, সিটি কর্পোরেশন এলাকায় আজ তারই দ্বিতীয় ডোজ দেওয়া হবে। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, এই টিকাদান ক্যাম্পেইনে কোনো প্রথম ডোজ টিকা দেওয়া হবে না। সকাল 9টা থেকে শুরু হয়ে বিকেল 3টে পর্যন্ত এই টিকাদান কর্মসূচি চলবে। যুগোপযোগী যুদ্ধ সরঞ্জাম সংযোজনের মাধ্যমে গেল 13 বছরে বাংলাদেশ সশস্ত্র বাহিনী যথেষ্ট শক্তিশালী ও অগ্রসর হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরও বলেন, সার্বভৌমত্ব রক্ষা সহ জাতীয় যে কোনো প্রয়োজনে সেনাবাহিনীর সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকবে। গতকাল সকালে ভিডিও কনফারেন্সে চট্টগ্রামের হালিশ শহরে আর্টিলারি সেন্টার অ্যান্ড স্কুলে সেনাবাহিনীর 10টি ইউনিটকে ন্যাশনাল স্ট্যান্ডার্ড প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখেন তিনি। টাইগার MLRS সহ অত্যাধুনিক যুদ্ধাস্ত্রের সংযোজন সমৃদ্ধ করেছে প্রতিরক্ষা সক্ষমতা। শুধু সমর সরঞ্জাম কেনাই নয়, যুদ্ধের মাঠে এসবের নিখুঁত পরিচালনায় তাই যোগ্য করে গড়ে তোলা হচ্ছে বাহিনীর সংশ্লিষ্ট ইউনিটগুলোকেও। বুধবার সকালে এমন 10টি ইউনিটকে জাতীয় পতাকা দেওয়ার অনুষ্ঠান হলো চট্টগ্রাম আর্টিলারি সেন্টার অ্যান্ড স্কুলে। ঢাকা থেকে ভিডিও কনফারেন্সে এতে যুক্ত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকার প্রধানের পক্ষে সামরিক রীতিতে সেনাবাহিনীর প্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ 10টি ইউনিটকে জাতীয় পতাকা বা ন্যাশনাল স্ট্যান্ডার্ড এবং মুজিব রেজিমেন্ট ও রওশনারা রেজিমেন্টকে সম্মানসূচক নতুন পতাকা তুলে দেন। আদর্শ নিয়েই এগিয়ে যাবে। প্রতিরক্ষা মন্ত্রী শেখ হাসিনা বলেন, 3 বাহিনীর আধুনিকায়নে সবকিছুই করেছে আওয়ামী লীগ সরকার। জানান, এবছরই আরও কিছু যুদ্ধ সরঞ্জাম যোগ হবে বাহিনীতে। জাতীয় নিরাপত্তা ও কৌশলগত প্রয়োজনে দেশব্যাপী সশস্ত্র বাহিনীর নিয়ন্ত্রণাধীন নিজস্ব টেলিযোগাযোগ সঞ্চালন নেটওয়ার্ক স্থাপনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আমাদের সশস্ত্র বাহিনী গত 13 বছরে এখন যথেষ্ট শক্তিশালী এবং অগ্রসর হয়েছে। আবহমানকাল থেকে যুদ্ধের ময়দানে জাতীয় পতাকা মর্যাদার একটা প্রতীক হিসেবে বিবেচিত হয়। এই পতাকার মর্যাদা সমুন্নত রাখার দায়িত্ব আপনাদের। তিনি জানান, প্রাকৃতিক ও মনুষ্য সৃষ্ট দুর্যোগ মোকাবিলা করে মানবতার সেবায় সুনাম অর্জন করছে বাংলাদেশের 3 বাহিনী। সেনাবাহিনীর সার্বিক অপারেশনাল সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে 6টি মিডিয়াম রেঞ্জের UAV এবং 1 ব্যাটারি ট্যাকটিক্যাল মিসাইল সিস্টেম ক্রয় করারও উদ্যোগ গ্রহণ করেছি এবং আরও 2 ব্যাটারি রাডার কন্ট্রোল গান এবছরই এয়ার ডিফেন্স শাখায় সংযুক্ত করার আশা রয়েছে। ফোর্সেস গোল 2030 অনুযায়ী ভবিষ্যতে মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ সশস্ত্র বাহিনী পরিচালিত হবে বলেও প্রত্যাশা করেন প্রধানমন্ত্রী। বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা সহ জাতীয় যে কোনো প্রয়োজনে বাংলাদেশ সেনাবাহিনী সর্বোচ্চ ত্যাগ স্বীকারের সদা প্রস্তুত থাকবে। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। নির্ধারিত সময়ের প্রায় 10 মাস পর 14 নভেম্বর থেকে শুরু হচ্ছে এসএসসি ও সমমান পরীক্ষা। সুষ্ঠুভাবে পরীক্ষা গ্রহণ ও প্রশ্নপত্র ফাঁস রোধে নজরদারির পাশাপাশি জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী। পরীক্ষার আগে আগামী 8 নভেম্বর থেকে বন্ধ করে দেওয়া হবে সব কোচিং সেন্টার, আর ফল প্রকাশ করা হবে 1 মাসের মধ্যে। বাংলাদেশ সহ বিশ্বজুড়ে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ার ফলে গত প্রায় 2 বছর ধরে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় বিপর্যস্ত হয়ে পড়ে দেশের শিক্ষা ব্যবস্থা। এ অবস্থায় চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষা ফেব্রুয়ারিতে হওয়ার কথা থাকলেও প্রায় 10 মাস পর আগামী 14 নভেম্বর থেকে সংক্ষিপ্ত সিলেবাসে এটি অনুষ্ঠিত হবে। এতে অংশ নেবে 22,27,113 জন শিক্ষার্থী। এ উপলক্ষে বুধবার সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে শিক্ষামন্ত্রী জানান, পরীক্ষা শেষ হওয়ার 30 দিনের মধ্যেই ফলাফল প্রকাশিত হবে। পরীক্ষা শুরুর কমপক্ষে 30 মিনিট পূর্বে পরীক্ষার্থীদেরকে অবশ্যই পরীক্ষার হলে প্রবেশ করতে হবে। মোবাইল ফোন বা ইলেকট্রনিক কোনো ডিভাইস নিয়ে কেন্দ্রে প্রবেশ করতে পারবেন না। সুষ্ঠুভাবে পরীক্ষা গ্রহণ ও প্রশ্নপত্র ফাঁস রোধে নজরদারি চালানো হচ্ছে জানিয়ে মন্ত্রী বলেন, এক্ষেত্রে গুজব ছড়ালে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া আগামী 8 নভেম্বর থেকে বন্ধ থাকবে সকল কোচিং সেন্টার। আগামী 8 নভেম্বর থেকে 25 নভেম্বর 2021 পর্যন্ত দেশের সকল ধরনের কোচিং সেন্টার বন্ধ থাকবে। প্রশ্ন ফাঁসের চেষ্টার সঙ্গে যদি কেউ জড়িত থাকে তাহলে তাদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা গ্রহণ করা হবে।
পরীক্ষা চলাকালীন কেউ করোনা আক্রান্ত হলে পরীক্ষার্থী চাইলে হাসপাতালে চিকিৎসারত অবস্থায় পরীক্ষা নেয়ার ব্যবস্থার কথাও জানান শিক্ষামন্ত্রী। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। দেশে শিশু হৃদরোগের সংখ্যা বাড়লেও প্রয়োজনের তুলনায় শিশু হৃদরোগ সেন্টার ও বিশেষজ্ঞ চিকিৎসকের সংখ্যা অপ্রতুল। আর তাই সঠিক সময়ে সঠিক চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছে শিশুরা। বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন প্রয়োজন সরকারের আরও বেশি পৃষ্ঠপোষকতা। শরীফুল ইসলাম রুবেলের ছবিতে রাশেদ বাপ্পির রিপোর্ট। মানবদেহের বিভিন্ন অঙ্গের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্গ হার্ট বা হৃদয়। পেশিবহুল ত্রিকোণাকৃতির এই অঙ্গটি সংকোচন ও প্রসারণের মাধ্যমে সারা দেহে রক্ত সঞ্চালনের কাজটি করে থাকে। বর্তমানে বয়স্কদের পাশাপাশি শিশু হৃদরোগ বড় এক সমস্যা। মাত্র 4.5 মাস বয়সী আরিশা জন্মের পর থেকেই নিউমোনিয়া সহ নানা জটিলতা শিশুটির পিছু ছাড়ছিল না। এক পর্যায়ে ধরা পড়ে হার্টে জন্মগত ছিদ্র। স্বাভাবিক বাচ্চা যেরকম একটানে খেয়ে ফেলানো, ও সেটা পারতো না, অনেক দ্রুত ক্লান্ত হয়ে যেত, চোখ বন্ধ করে ফেলতো। কয়েকটি হাসপাতাল ঘুরে শিশুটিকে ভর্তি করা হয় বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের শিশু হৃদরোগ সেন্টারে। সেখানেই কার্ডিয়াক ক্যাথ ল্যাবে বুক না কেটে এনজিওগ্রামের মাধ্যমে সফলভাবে সম্পন্ন হয় আরিশার অস্ত্রোপচার। অপারেশন করার পরে এখন বাচ্চা মায়ের বুকে দুধ খেতে পারতেছে, বাচ্চার ইনফেকশন এখন কন্ট্রোল হয়ে গেছে, নিউমোনিয়া ভালো হয়ে গেছে। তবে অনেক ক্ষেত্রেই অস্ত্রোপচার না করে সম্ভব হয় না রোগ মুক্তি। 1 বছর 2 মাস বয়সী মুস্তাকের 7 দিন আগে সম্পন্ন হয় ওপেন হার্ট সার্জারি। কিন্তু মায়ের সঙ্গে মুস্তাকের দুষ্টুমি দেখে বোঝার উপায় নেই কতটা ধকল গিয়েছে ছোট্ট এই শরীরে। 7 দিন আগে অপারেশন হয়েছে, এখন মোটামুটি সুস্থ আছে। বিশ্বের হৃদরোগ নিয়ে জন্মানো শিশুর শতকরা 15% ভারত, 10% শ্রীলঙ্কা, 6% মিয়ানমার, 6% বাংলাদেশ এবং বাকি 63% অন্যান্য দেশে অবস্থিত। শিশু নীল হয়ে যাওয়া, শ্বাসকষ্ট কিংবা দুধ পান করতে গিয়ে হাঁপিয়ে গেলে দেরি না করে নিতে হবে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ। মায়ের বুকে দুধ খেতে গিয়ে যদি অল্পতে হয়রান হয়ে যায়, বারবার ঠান্ডা কাশি লাগছে, এগুলো হচ্ছে মেইনলি সিমটম। কোনো একটা সিঙ্গেল কারণে যে একটা হৃদরোগ হচ্ছে সেরকম না, এটা মাল্টিফ্যাক্টোরিয়াল। অনেকগুলি ফ্যাক্টর একসাথে মিলে হয়তো একটা জন্মগত ত্রুটি তৈরি হয়। একটা সময় শিশু হৃদরোগের চিকিৎসায় বাংলাদেশের অবস্থান খুব নাজুক থাকলেও বর্তমানে এগিয়েছে অনেক দূর। বাংলাদেশের অপারেশনগুলো বেশ কয়েক বছর যাবত এগুলো হচ্ছে, করে করে আমরা একটা জায়গাতে সাকসেস পাচ্ছি বেশ ভালো। এবং এখন আমাদের দেশের রোগী বা লোকজন আস্থাশীল হওয়ার জন্য অপারেশনের হারও বেড়েছে এবং অপারেশনের সাকসেস রেটও যথেষ্ট ভালো। রোগের তুলনায় হৃদরোগ সেন্টার ও চিকিৎসক অপ্রতুল জানিয়ে সরকারকে আরও বেশি মনোযোগী হওয়ার অনুরোধ চিকিৎসকদের। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। 7 দিনের জন্য প্রায় 150 কোটি টাকা বেশি খরচ করে 4 লাখ ট্যাব কিনতে চায় পরিসংখ্যান ব্যুরো। তবে দ্বিতীয়বারের মতো ব্যুরোর এমন প্রস্তাব ফেরত পাঠিয়েছে ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। প্রকল্প পরিচালকের দাবি, ট্যাবের মান দেখেই ধরা হয়েছে দাম। যদিও প্রস্তাবনায় সংশোধনী এনে তা আবারও ক্রয় কমিটিতে পাঠানোর নির্দেশ দিয়েছে সরকার। আদমশুমারি থেকে নাম বদলে হয়েছে জনশুমারি ও গৃহগণনা। 7 দিনের একটা প্রকল্প, কিন্তু তার কেনাকাটা চলছে প্রায় 2 বছর ধরে। সমান তালে চলছে বিতর্কের ঝড়ও। এবার যার কেন্দ্রে প্রায় 4 লাখ ট্যাব কেনা নিয়ে পরিসংখ্যান ব্যুরোর অনড় অবস্থান। এরই প্রতিফলন দেখা গেল সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায়। বিবিএস চায় 537 কোটি 12 লাখ টাকায় স্যামসাং এর ট্যাব কিনতে, অথচ এই দরপত্রে প্রায় 150 কোটি টাকা কম প্রস্তাব দিয়েছিল ওয়ালটন। ফলে ক্রয় কমিটির মন মতো না হওয়ায় প্রস্তাবটি 1 মাসের মাথায় ফেরত গেল দ্বিতীয়বার। তারা করতেছে, আমরা তো ইভ্যালুয়েশন কমিটি গিয়েছে, আমাদের টেকনিক্যাল কমিটি গিয়েছে, তারা তো ওখানে প্রোডাক্টগুলো দেখে আসছে। বরং আপনার ওয়ালটনে যেতে গিয়েছিল তখন তারা কোনো প্রোডাক্ট দেখাতে পারে নাই। না, আপনি আইফোনের সাথে নিশ্চয়ই স্যামসাং তুলনা করবেন না। কিন্তু দ্বিতীয় সভায় মাত্র 11 কোটি 61 লাখ টাকা কমিয়ে প্রতিটি ট্যাবের দাম 13,598 টাকা নির্ধারণ করে প্রস্তাবটি কমিটিতে পাঠায় বিবিএস। যাতে সন্তুষ্ট না হওয়ায় সরকার বলছে সংশোধনী এনে প্রস্তাবটি আবারও পাঠাতে হবে পরবর্তী সভায়। আগামী সপ্তাহে আবার যখন আলোচনা হবে এবং অ্যাপ্রুভালের পরে অথবা তখন আমরা বিস্তারিত আলোচনা করতে পারব। খরচ কমাতে গত 25 আগস্ট 1 ধাপ 2 খাম পদ্ধতিতে ক্রয় কমিটি পুনরায় দরপত্র আহ্বান করলে জমা পড়ে 3টি দরপত্র। এর আগেও অন্য এক প্রকল্পে 15,000 ট্যাব ক্রয়ে সর্বনিম্ন দরদাতাকে বাদ দিয়ে সর্বোচ্চ 14,985 টাকায় স্যামসাং এর ট্যাব কেনে বিবিএস। জুবায়ের ফয়সাল, সময়। স্রোতের কারণ দেখিয়ে টানা 16 দিন ধরে শিবুলিয়া বাংলাবাজার নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে।
মঙ্গলবার পরীক্ষামূলক চালু করলেও একই কারণ দেখিয়ে পুনরায় বন্ধ করে দেওয়া হয়। তাই লঞ্চ, স্পিডবোট ও ট্রলারে জীবনের ঝুঁকি নিয়ে পদ্মা পাড়ি দিচ্ছে হাজারো মানুষ। এ বিষয়ে বিস্তারিত জানাতে শিমুলিয়া ঘাট থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন রিপোর্টার নাসির উদ্দিন উজ্জ্বল। যাচ্ছে তার কাছে। উজ্জ্বল, সাদিয়া, এই যে গুরুত্বপূর্ণ ফেরিঘাট সেটি দীর্ঘদিন ধরে বন্ধ রাখার বিষয়ে কিন্তু এখানকার যারা ঘাট ব্যবহারকারী রয়েছেন তারা খুবই ক্ষুব্ধ হয়ে উঠেছেন এবং তারা বলছিলেন যে এখন শুষ্ক মৌসুম, এই শুষ্ক মৌসুমে কিভাবে এই স্রোতের কারণ দেখে ফেরি যে বন্ধ রাখা হয়েছে সেটি তাদের কাছে গ্রহণযোগ্য নয়। এবং আপনারা দেখছেন যে ঘাট কিন্তু এই যে শিমুলিয়া ফেরিঘাট যেটি লেখা আছে সেখানে অন্য জাহাজ নোঙর করে রাখা হয়েছে এবং এখানকার যে 4টি ঘাট রয়েছে সেই ঘাটগুলোতে নোঙর আছে এবং আপনারা দেখছেন যে এদিকে কিন্তু ড্রেজিংয়ের কাজও চলছে এবং এই ফেরি বন্ধ থাকবার কারণে কিন্তু যে এখানকার শুধু মানুষের দুর্ভোগ নয়, এখানকার অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়েছে এবং দেশের যে 21 জেলা দক্ষিণ পশ্চিমাঞ্চলের সেই 21 জেলার মানুষের সবচেয়ে জনপ্রিয় বা গুরুত্বপূর্ণ রুট কিন্তু এইটি। এবং এই যে পদ্মা সেতু ঘিরে দুপারেই কিন্তু উন্নত পর্যায়ের যে রাস্তা হয়েছে, যে ঢাকা মাওয়া ভাঙা পর্যন্ত যে সুপার এক্সপ্রেস ওই সড়ক রয়েছে সেই সড়ককে ঘিরে কিন্তু এখানকার যোগাযোগ ব্যবস্থা সহজ হওয়া ছাড়াও এই অঞ্চলে যাদের বসতি তারা কিন্তু এদিক দিয়েই পদ্মা পাড়ি দিয়ে গন্তব্যে যাওয়ার চেষ্টা করছিলেন। কিন্তু এখন যে দিনের বেলায় শুধু 87টি লঞ্চ এবং 101টি স্পিড বোট সেগুলো দিয়ে কিন্তু পারাপার চলছে, কিছু ট্রলার চলাচল করছে, কিন্তু এখানে যে 18টি ফেরি চলাচল করত সেগুলো কিন্তু একেবারেই বন্ধ। এবং আপনি যেমনটি বলছিলেন যে গেল যে 4 অক্টোবর এখানে কিন্তু দীর্ঘদিন পরে ফেরি পরীক্ষামূলক চালু করা হয়, সেটি 11 অক্টোবরে কিন্তু আবার এই স্রোতের কারণ দেখিয়ে বন্ধ করে দেয়া হয় এবং এরপরে কিন্তু তারা যে পরীক্ষামূলক ফেরি চালাতে গিয়ে আবার তারা বলছিলেন যে ফেরি কিন্তু পরীক্ষামূলক সফলভাবেই ঘুরে আসে নিয়ে। তারপরে তারা বলছিলেন যে পদ্মা সেতুর নিচ দিয়ে যে স্রোতের গতি সেই গতির তারা মনে করছেন ঝুঁকিপূর্ণ, কিন্তু এটি সংশ্লিষ্ট যারা বলছেন তাদের মধ্যে কিন্তু অনেক মতভেদ রয়েছে এবং এইটাকে গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছে যে যেখানে ছোট ছোট যে লঞ্চ, ট্রলার এবং নৌকা, বড় বড় ওয়েল ট্যাঙ্কার এই সব সকল নৌযান চলাচল করতে পারছে পদ্মা সেতুর নিচ দিয়ে এবং গেল 4 বছর আগে থেকে কিন্তু পদ্মা সেতুর এই খুঁটিগুলো তৈরি হয়ে গেছে, তখনও কিন্তু ফেরি সবসময় চলাচল করতে পেরেছে, তবে এখন কেন চলতে পারছে না এই প্রশ্নটি কিন্তু বারবার করছে এখানকার ঘাট ব্যবহারকারীরা। এবং আপনাকে জানিয়ে রাখি যে এখানে যে ফেরিগুলো চলাচল করছে সেগুলো কিন্তু অনেক ফেরি রয়েছে মান্দাত্তা আমলের এবং এখানে পাটটানা যেই জাহাজ ছিল আদমজি জুট মিলের সেই জাহাজের কে কিন্তু ফেরিতে রূপান্তর করা হয়েছে এবং পাটুরিয়া যে ফেরি দুর্ঘটনা কবলে পড়েছে সেটিকে উদ্ধার করবার জন্য কিন্তু যে উদ্ধারকারী জাহাজ প্রত্যয় সেটি গেল কাল যে 11টার দিকে নারায়ণগঞ্জ থেকে রওনা হয়ে এটি কিন্তু এখন এই চাঁদপুরের কাছাকাছি নোঙর করা হয়েছে। এই ভোরবেলাতেই আবার এটি রওনা হয়ে পদ্মা সেতুর 14 এবং 15 নম্বর খুঁটির নিচ দিয়ে কিন্তু অতিক্রম করবার কথা জানিয়েছে এই যে উদ্ধারকারী জাহাজটির যে দায়িত্বশীল বিআইডব্লিউটিসি কর্মকর্তা মাসুদুল হক, এবং তিনি বলেছেন যে এই যে ক্রেনবাহী এই উদ্ধারকারী জাহাজ সেটির কিন্তু উচ্চতা প্রায় 58 ফুট এবং পদ্মা সেতুর যে ভার্টিক্যাল ক্লিয়ারেন্স সেটি কিন্তু 60 ফুটেরও বেশি, সে কারণে এখানে এটি অতিক্রম করতে কোনো সমস্যাই হবে না। এবং তারা বলছেন যে এইখানে যেখানে আছে 100 কিলোমিটার পরেই তারা পাটুরিয়া পৌঁছাতে পারবে। তো এই ছিল এখানকার সবশেষ। সাদিয়া, মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাট থেকে যুক্ত ছিলেন রিপোর্টার নাসির উদ্দিন উজ্জ্বল। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে শুরু হচ্ছে 5 দিন ব্যাপী বাংলা বইমেলা। বৃহস্পতিবার মুক্তধারা ফাউন্ডেশন আয়োজিত এবারের বইমেলা ভার্চুয়ালি উদ্বোধন করবেন কবি আসাদ চৌধুরী। মেলায় অংশ নিতে ইতোমধ্যে দেশ থেকে লেখক, কবি, সাহিত্যিক ও প্রকাশকরা নিউ ইয়র্কে পৌঁছেছেন। বিস্তারিত জানাতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হাসানুজ্জামান সাকি। যাচ্ছে তার কাছে। সাকি,
সাদিয়া, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন যে নিউ ইয়র্কের মুক্তধারা বইমেলার জন্য কিন্তু মুখিয়ে থাকেন এই যুক্তরাষ্ট্রে বাংলা ভাষাভাষী যারা রয়েছেন তারা। শুধু তাই নয়, যুক্তরাষ্ট্রের আশেপাশের যে দেশগুলো আছে, উত্তর আমেরিকার কানাডা থেকেও এখানে লেখকরা আসেন, এমনকি বাংলাদেশ থেকেও লেখক, প্রকাশক, শিল্পী, সাহিত্যিক সবাই কিন্তু এই সম্মিলন ঘটে এই বইমেলায়, এবং সেটি 30 বছর যাবৎ এইটি হচ্ছে। এবং এই বছরও করোনা কাটিয়ে এই বছরও কিন্তু ঘটা করেই সেই বইমেলাটি হচ্ছে, এবং এটি এবার এই 30তম বইমেলা। এই বইমেলার আয়োজন সম্পর্কে আজকে আমরা জানব। আজকে প্রথম আনুষ্ঠানিকভাবে মুক্তধারা ফাউন্ডেশন এই বইমেলার সংবাদ সম্মেলন করেছে। তারা বইমেলার 5 দিনব্যাপী যে বইমেলা, সেই বইমেলায় কি হবে, কারা কারা আসছেন, তার আদ্যপান্ত আজকে তুলে ধরেছেন। আমি প্রথমেই এই বইমেলার যে আহ্বায়ক, এখানকার মূলধারার রাজনীতিক, মুক্তিযোদ্ধা, লেখক, 21 পদকপ্রাপ্ত ডক্টর নুরুন নবী, আমি আপনার কাছ থেকে আহ্বায়ক হিসেবে জানতে চাই যে এইবারের বইমেলার বিশেষত্বটা কি? এবারের বইমেলার বিশেষত্ব হলো এটা ঐতিহাসিক দুটি ঘটনার জন্য। একটি হলো আমরা স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন করব এই বইমেলায়, আর এছাড়া মুক্তধারার আয়োজিত এই বইমেলার 30তম বইমেলার বিশেষ অনুষ্ঠানে আমরা উদযাপন করব। এছাড়াও আমরা প্রতি বছর এই বইমেলা একজন বিশিষ্ট কবি, সাহিত্যিক, লেখক দিয়ে উদ্বোধন করাই। এবারে আমাদের উদ্বোধন করবেন কবি আসাদ চৌধুরী রেকর্ডেড মেসেজের মাধ্যমে। তো সব কিছু মিলিয়ে এই বইমেলাটি ঐতিহাসিকভাবে তাৎপর্যপূর্ণ। জি, আপনাকে অনেক ধন্যবাদ ডক্টর নুরুন নবী। প্রতি বছরই 3 বছর ধরে বইমেলায় পুরস্কার দেয়া হচ্ছে। এই বছরের মেলায় পুরস্কার পাবেন সমরেশ মজুমদার, কথাসাহিত্যিক, পশ্চিমবঙ্গের বিখ্যাত কথাসাহিত্যিক। তাকে ঘিরেও কিন্তু এক ধরনের উৎসাহ তৈরি হয়েছে। যদিও করোনার কারণে তিনি সশরীরে উপস্থিত থাকতে পারছেন না এবারের মেলায়, কিন্তু তিনি একটি বার্তা দিয়েছেন, ভিডিও বার্তা দিয়েছেন। আমি একটু কথা বলবো এই পুরস্কার নিয়ে। হাসান ফেরদৌস, লেখক, গবেষক, সাংবাদিক, একটু বইমেলা এবং এই পুরস্কার সম্পর্কে একটু বলবেন সংক্ষেপে। হ্যাঁ, 30 বছর ধরে মেলাটা করছি আমরা। প্রবাসে বসে, দেশ থেকে এই 15,000 মাইল দূরে বসেও যে বাংলা ভাষা সাহিত্য চর্চার এই ধারাটা আমরা ধরে রেখেছি, এই জন্য আমরা খুব গর্বিত। আমরা এটা কারো একার নয়, এটা একটা আমাদের সম্মিলিত চেষ্টা। আপনি ঠিকই বলেছেন, প্রতি বছরে আমরা গত 6 বছর ধরে আমরা বাংলা ভাষা সাহিত্য একজন সেরা লেখককে, বিশ্বের যে কোনো স্থানে তিনি বাস করতে পারেন, বাংলা ভাষা তার অবদানের জন্য, সাহিত্যের অবদানের জন্য পুরস্কার দিয়ে থাকি। এবছর আমরা নির্বাচন করেছি আমাদের প্রিয় লেখক সমরেশ মজুমদার, যিনি প্রায় গোড়া থেকেই এই মেলার সঙ্গে যুক্ত ছিলেন। তার সমর্থন, তার সাহায্য, তার অনুপ্রেরণা আমাদেরকে এতদূর নিয়ে এসছে, সেই জন্যই পুরস্কার পাচ্ছেন। আপনাকে অনেক ধন্যবাদ। লেখকের সঙ্গে কিন্তু প্রকাশকরাও এসেছেন, কারণ বইমেলার সঙ্গে কিন্তু প্রকাশকরা কিন্তু ওতপ্রোতভাবে জড়িত। এখানে কলকাতার প্রকাশকরাও আসেন, বাংলাদেশের প্রকাশকরাও আসেন, এবং স্থানীয়ভাবে যুক্তরাষ্ট্রে বাংলা ভাষার বই নিয়ে যারা কাজ করেন সেই মুক্তধারা ফাউন্ডেশন তো রয়েছেই। আমি এখন কথা বলবো সৃজনশীল জ্ঞান সমিতি, প্রকাশক সমিতির যে নির্বাহী এবং অনন্যা, বাংলাদেশের প্রখ্যাত প্রকাশনী সংস্থা অনন্যার স্বত্বাধিকারী মনিরুল হক আছেন আমাদের সঙ্গে। কোন কোন প্রকাশক এবার আসছেন বইমেলায়? এবার 11টি প্রকাশনার প্রতিষ্ঠান এসছে ঢাকা থেকে। বাতিঘর, অনন্যা, অন্ময়, কথা প্রকাশ, এরকম ইত্যাদি। আরও অনেকেই আসবেন, আরও আসতে চেয়েছেন, আসলে করোনাকালে ঠিক সেভাবে আসতে পারেননি। তবে আমরা চাই এই বইমেলাটাকে আরও বড় আকারে হোক, যাতে আরও বেশি প্রকাশক অংশগ্রহণ করেন। আশা করছি ভবিষ্যতে আরও বড় আকারে হবে। অনেক ধন্যবাদ মোহাম্মদ মনিরুল হক আপনাকে। বইমেলার অন্যতম আরেকজন সংগঠক, আমি আপনার সঙ্গে কথা বলি, রানু ফেরদৌস। এইবারের বইমেলায় দর্শক সমাগম কেমন হবে বলে আপনি মনে করছেন, এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে শিল্পী কারা থাকছেন? এবারে বইমেলায় দর্শক কীরকম হবে সে ব্যাপারে আমরা একটু চিন্তিত আছি। আপনারা জানেন যে এখন কোভিড সময় যাচ্ছে, এবং কোভিড সময়ে অনেক রকম রেস্ট্রিকশন চলছে এখানে। সেজন্য আমরা বাইরের অনেককে ইনভাইট করেছি। আমরা যেমন বাংলাদেশ, কলকাতা থেকে অনেককে দাওয়াত দিলেও তারা কোভিডের কারণে কিন্তু অনেকে আসতে রাজি হননি। তো তারপরেও যারা এসছেন বাংলাদেশ থেকে, প্রকাশক বা লেখক, সবাইকে আমরা স্বাগতম জানাচ্ছি, এবং তারা সত্যি সাহস করে এখানে এসেছেন আমাদের সঙ্গে যুক্ত হতে। এবং আশা করি আমরা দর্শকও যে খুব একটা কম পাবো তা না, আমরা আশা করছি ভালোই হবে। জি, অনেক ধন্যবাদ। লেখক, ছড়াকার, কবি ফারুক হোসেন এসেছেন ঢাকা থেকে। আপনি একটু বলবেন যে কেমন লাগছে? আপনি তো এর আগেও এসেছেন বইমেলায়।
বইমেলায় এসেছি এবং গত বছর ভার্চুয়ালি সংযুক্ত ছিলাম। আমরা যেসব বই সম্পর্কিত উৎসব অনুষ্ঠানের অপেক্ষায় থাকি, এখন নিউ ইয়র্ক বইমেলা এমন একটি জায়গায় পৌঁছে গেছে, এটি আমাদের জন্য একটা বড় আকর্ষণ এবং প্রতি বছরই আমরা অপেক্ষা থাকি যে নিউ ইয়র্ক বইমেলা হবে এবং সেখানে যুক্ত হব। এবারে আমরা যুক্ত হয়েছি এবং নিশ্চয়ই খুব চমৎকার একটি আপনাকে অনেক ধন্যবাদ। সাদিয়া, আমি শেষ করব এমন একটি মানুষের সঙ্গে কথা বলে যিনি এই 30 বছর ধরে নিউ ইয়র্কের এই মুক্তধারা বইমেলাটি করে আসছেন। তিনি স্বপ্নদ্রষ্টা, মুক্তধারা ফাউন্ডেশনের যে প্রতিষ্ঠাতা বিশ্বজিৎ সাহা। একটু বলবেন এবারের আয়োজন সম্পর্কে, সেই 30 বছরের আয়োজন সম্পর্কে একটু বলবেন। আসলে 1992 সালে জাতিসংঘের সামনে শহীদ মিনার স্থাপন করে যে বইমেলাটির গোড়াপত্তন শুরু হয় ব্রুকলিনে একদিন এবং নিউ ইয়র্কের কুইন্সে একদিন, সে বইমেলাটি 92 থেকে 2021 যে 30 বছরের যে পথ পরিক্রমা, এই পথ পরিক্রমায় আপনারা লক্ষ্য করবেন যে নিউ ইয়র্কের বইমেলার সবচেয়ে বড় বিশেষত্ব হলো গত 30 বছর ধরে 30 জন লেখক এই বইমেলা উদ্বোধন করেছেন। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, বাংলাদেশের বিশিষ্ট অনেক বড় বড় মানুষ এসেছেন, কিন্তু বইমেলাটা উদ্বোধন করেন একজন লেখক। এবং আমার বিশ্বাস এবছরও কবি আসাদ চৌধুরী এই বইমেলাটি উদ্বোধন করছেন এবং সমস্ত কিছু পেরিয়ে অনেকগুলো বিষয় এবার আমাদের জন্য গর্বের বিষয়। বাংলাদেশের স্বাধীনতার যে 50 বছর পূর্তি আমরা করতে চলেছি, আপনি জানেন 2016 সাল থেকে 6 বছর ব্যাপী প্রায় বাংলাদেশের মুক্তিযুদ্ধের স্বাধীনতা দিবস, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী মুক্তধারা ফাউন্ডেশন করে আসছে। এই অনুষ্ঠানের মাধ্যমে সারা পৃথিবীকে আমরা জানান দিয়েছি যে আমেরিকার মূলধারায় বাংলাদেশ এবং বাংলাদেশের পতাকা, বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধকে আমরা সমুন্নত করার চেষ্টা করেছি এবং সেটি থাকবে এই বইমেলার সর্বাংশ জুড়ে। আপনাকে অনেক ধন্যবাদ সাদিয়া। রাত পেরোলে যে দিনটি বৃহস্পতিবার, সেই বৃহস্পতিবার শুরু হতে যাচ্ছে, উদ্বোধন হতে যাচ্ছে 30তম মুক্তধারা নিউ ইয়র্ক বইমেলা। এই বইমেলার প্রতিদিনের খবর আমরা আপনার মাধ্যমে, সময় সংবাদের মাধ্যমে দর্শকদেরকে জানানোর চেষ্টা করব। এই ছিল আমার কাছে মুক্তধারা নিউ ইয়র্ক বইমেলার প্রস্তুতি নিয়ে সর্বশেষ খবর। সাদিয়া, আপনাকে ধন্যবাদ। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী হাসানুজ্জামান। আইনজীবী হিসেবে পরিচিত আব্দুল বাসেত মজুমদারের মৃত্যুতে আইনাঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। তার স্মরণে বুধবার বন্ধ ছিল দেশের সর্বোচ্চ আদালত ও ঢাকার বিচারিক আদালতের কার্যক্রম। গতকাল জাতীয় ঈদগাহ ময়দানে প্রথম জানাজা শেষে মরদেহ নেওয়া হয় গ্রামের বাড়ি কুমিল্লায়। এই আদালত চত্বরে প্রতিদিনই ঘোরেন হাজারো বিচার প্রার্থী। মানুষের সেই ভিড়ে বিত্তবান যেমন থাকেন, সব হারানো নিঃস্ব মানুষটিও। আর এইসব প্রান্তিক মানুষের বড় আশ্রয়স্থলের নাম ছিল বাসেত মজুমদার। বুক আগলে দাঁড়াতেন মানুষের জন্য। মানুষের ভালোবাসায় সিক্ত হতে শেষবারের মতো প্রিয় কর্মস্থলে ফিরলেন সবার শ্রদ্ধেয় এই আইনজীবী। বাবার কথা বলতে গিয়ে আবেগ ধরে রাখতে পারেননি তার ছেলে। চোখের কোণে জল ছিল উপস্থিত অনেকেরই। বুধবার দুপুরে জানাজার জন্য তার মরদেহ আনা হয় সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্টের ভেতরে জানাজার নামাজের নির্ধারিত জায়গার সংকুলন না হওয়ায় নামাজ হয় জাতীয় ঈদগাহে। দলমত নির্বিশেষে অংশ নেন হাজারো মানুষ। পরে মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানান আওয়ামী লীগ সহ বিভিন্ন সংগঠন। আইনজীবীদের দায়িত্ব এবং অভিভাবকত্ব তিনি নিজে নিয়ে নিতেন। তিনি সবসময় বলতেন, আমাদের দায়িত্ব হচ্ছে গরিব মানুষকে সাহায্য করা এবং আইনগতভাবে সাহায্য করা, সেটা তিনি করতেন। মানুষের অধিকার আদায়ের জন্য সবসময় চেষ্টা করে গেছেন। তিনি চিন্তা করতেন মানুষ আসছে, তাকে সহায়তা করাই তার প্রধান দায়িত্ব। দাবি জানানো হয় একদিনের রাষ্ট্রীয় শোক পালনের। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে নিবেদন করব তার জন্য যেন একদিন শোক দিবস পালন করা হয়। সিনিয়র আইনজীবী আব্দুল বাসেত মজুমদার সবার কাছেই গরিবের আইনজীবী নামেই পরিচিত ছিলেন। বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান, আইনজীবী সমিতির সভাপতি এবং আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য। তার স্মরণে এদিন বন্ধ ছিল সুপ্রিম কোর্টের উভয় বিভাগ এবং ঢাকার বিচারিক আদালতের কার্যক্রম। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। ফেরি ডুবির খবর। মানিকগঞ্জের পাটুরিয়ার 5 নম্বর ঘাটে ডুবে যাওয়া আমানত শাহ ফেরিটি উদ্ধারে দ্বিতীয় দিনের অভিযান কিছুক্ষণের মধ্যে শুরু হবে। এই বিষয়ে সবশেষ খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন রিপোর্টার মোহাম্মদ ইউসুফ আলী। যাচ্ছে তার কাছে। ইউসুফ।
সাদিয়া, তো এই যে পাটুরিয়ার যে 5 নম্বর ঘাটে গতকাল 9:30টার দিকে যে ফেরিটি এখানে ডুবে গিয়েছে শাহ আমানত শাহ, সেই ফেরিটি কিন্তু এখনো ডুবে রয়েছে এবং হামজা কিন্তু উদ্ধারকারী জাহাজে কোনো কাজে আসেনি। আর রাত 10টা পর্যন্ত কিন্তু সেই ক্ষেত্রে অভিযানটা চালানো হয়েছে এবং সেই অভিযানের শেষ পর্যন্ত মাত্র 4টি ট্রাক এবং কি একটি মোটর বাইক শুধু উদ্ধার করা হয়েছে। এখনো কিন্তু এই ফেরির ভিতরে 5টি ট্রাক এবং কি পদ্মায় ভেসে রয়েছে আরো 5টি ট্রাক, মোট 10টি ট্রাক কিন্তু সাদৃশ্য আকারে এটা শনাক্ত করে এটা আসলে BIWTCTA এবং ফায়ার সার্ভিস উদ্ধারকারীরা কিন্তু রেখেছে। এখন এই মুহূর্তেও কিন্তু এই পাটুরিয়া ঘাট এলাকাতে যাদের কিন্তু ক্ষতি হয়েছে, ট্রাক ভেসে রয়েছে পদ্মায়, তারা কিন্তু জড়ো হচ্ছে এবং মানুষ যারা আসলে দীর্ঘ সময় পর বড় একটা দুর্ঘটনা, এই ফেরি দুর্ঘটনা, এটা দেখার জন্য কিন্তু উৎসব জনতা এখানে হাজির হয়েছে। তো আমি কথা বলার চেষ্টা করব যে একজন মালিক রয়েছে এবং চালক রয়েছে যিনি আসলে এই যে ক্ষতি হয়েছে এবং কি পদ্মায় তার একটি ট্রাক ভেসে রয়েছে, আসলে তার কি ক্ষতি হয়েছে এবং তার কি দাবি রয়েছে সরকারের কাছে, যদি আমাকে একটু জানাই। আমার গাড়ি সহ মাল সহ প্রায় 50 লক্ষ টাকার মতো ক্ষতি হয়েছে। আমার কর্তৃপক্ষের কাছে দাবি আমার এই ক্ষতিপূরণ দিতে হবে এবং আমাদের গাড়িগুলো কালকে থেকে পানির ভিতরে রয়েছে, এই গাড়িগুলো অতি তাড়াতাড়ি উদ্ধার করতে হবে। শুনছিলেন যে যারা আসলে ভুক্তভোগী এবং কি ক্ষতি হয়েছে, এটা ব্যবসায়ী, চালক এবং কি লক্ষ লক্ষ টাকার গাড়ি কিন্তু এখন পদ্মায় ভাসছে, তাদের চিন্তা এবং কি নিঃস্ব হওয়ার যে একটা চিত্র, তা কিন্তু এই চালক এবং ট্রাকের যে মালিক তিনি কিন্তু বলছিলেন। তো আমরা এই রকম কিন্তু 10 জুন এখনো কিন্তু শুধু 10 জুন নয়, মোটর বাইকও কিন্তু 10 থেকে 12টি এখনো পানির নিচে নিমজ্জিত রয়েছে। তো কর্তৃপক্ষ এখন পর্যন্ত কিন্তু হতাহতের বা কোনো খবর দিতে পারেনি। তবে আজকে আমি কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, কর্তৃপক্ষ আমাকে জানিয়েছে যে কিছুক্ষণের মধ্যে অর্থাৎ 7:15 বা 7:30টার ভিতরে আবার তারা উদ্ধার কাজ পরিচালনা করবে। এখানে পোস্ট গার্ড, ফায়ার সার্ভিস, পুলিশ এবং কি যারা ঊর্ধ্বতন কর্মকর্তা সবাই কিন্তু ধীরে ধীরে ঘটনাস্থলে আসছে এবং কি আসতে শুরু করেছে এবং কি উদ্ধার কাজ কিছুক্ষণের মধ্যে শুরু করবে। তবে আমরা কিন্তু এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি যে কোনো কারো স্বজন বা এইটার মধ্যে রয়েছে। তো সবকিছু মিলিয়ে আমরা বলতে পারি এই যে লক্ষ্কর চক্কর 60, 70 এবং 80 বছরের পুরানো যে ফেরিগুলো রয়েছে, এই ফেরিগুলো এবং র্যাম বা পল্টনের এই দুর্বলতার কারণেই কিন্তু এই দুর্ঘটনার মূল কারণ বলছে সংশ্লিষ্টরা। তবে একটি বিষয়, চালকও কিন্তু এই দায় এড়াতে পারে না। সবকিছু মিলিয়ে এটা কিন্তু 2টি যে তদন্ত কমিটি গঠন হয়েছে, তার যদি সঠিক তদন্ত হয় তাহলে এইটা কার দোষটি সবচাইতে বেশি ছিল তা বেরিয়ে আসা সম্ভব। তবে আমরা দেখেছি বিগত সময়গুলোতে সেইটা কিন্তু আসেনি, তার প্রত্যয় আসার কথা রয়েছে। উদ্ধারকারী জাহাজ সেটাও কিন্তু কখন আসবে সেটাও কিন্তু আমাদের এখন অজানা, কর্তৃপক্ষ বলতে পারছে না। তবে রওনা দিয়েছে গতকাল। এই ছিল আমার কাছে সাদিয়া পাটুরিয়ার 5 নম্বর ঘাট থেকে ফেরি দুর্ঘটনার সর্বশেষ খবর। মানিকগঞ্জ থেকে যুক্ত ছিলেন রিপোর্টার মোহাম্মদ ইউসুফ আলী। আবারও পদ্মার তীব্র ভাঙনের কবলে পড়েছে রাজবাড়ীর গোদার বাজার এলাকা। একদিনে প্রায় 100 মিটার এলাকা বিলীন হয়েছে নদীগর্ভে। হুমকির মুখে রয়েছে শহর রক্ষা বাঁধ, শত শত বসতবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন স্থাপনা। ভাঙন কবলিত জায়গাগুলো চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে স্থানীয় পানি উন্নয়ন বোর্ড। রাজবাড়ী থেকে করিম ইসহাকের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট।
প্রতি বছরই নদী ভাঙনে বিলীন হয় রাজবাড়ীর পাংশা, কালুখালী, সদর ও গোয়ালন্দের ফসলি জমি, শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন স্থাপনা। 2018 সালে 376 কোটি টাকা ব্যয়ে সদর উপজেলায় পদ্মার ডানতীর রক্ষা প্রকল্পের কাজ শুরু হয়, যা চলতি বছরের জুনে শেষ হয়। এরপরও থেমে নেই ভাঙন। 2 মাসে প্রায় 1,500 মিটার এলাকা নদীগর্ভে বিলীন হয়েছে। যে কোনো মুহূর্তে শহর রক্ষা বেড়ি বাড়তিও বিলীন হওয়ার শঙ্কায় স্থানীয়রা। সামান্য একটু জায়গা নিয়ে মানুষ আছে আশ্রয় নিয়ে, এই জায়গাটা যদি ভেঙে যায় তাহলে পরে এইসব মানুষ কোথায় যাবো? নদীতে অনেক সমস্যা করতেছে, অনেক জ্বালা যন্ত্রণা হচ্ছে, বাড়িঘর ভেঙে যাচ্ছে। ভাঙতেছে, ভেঙেই যাচ্ছে, আমাদের কোনো ব্যবস্থা হচ্ছে না। যে কোনো একটা ব্যবস্থা করে দিলে পরে এই এলাকার লোকজন একটু শান্তিতে বুঝছেন থাকতে পারে। 1985 সাল থেকে চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত নদীতে বিলীন হয়েছে 9,960 হেক্টর জমি। এর মধ্যে সদর উপজেলা থেকে গোয়ালন্দ উপজেলা পর্যন্ত 8,000 হেক্টর, সদর থেকে কালুখালী 260 হেক্টর, কালুখালী থেকে পাংশা উপজেলা 1,700 হেক্টর জমি। এ অবস্থায় ভাঙন রোধে দ্রুত স্থায়ী কাজ শুরু হবে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। যে এক্সিস্টিং কাজগুলো চলতেছে সেগুলো আমরা রিপেয়ারের কাজ করতেছি। এই মুহূর্তে ব্যাগ বস্তা ব্যবহার করতেছি, আর পানি নামার পরে আমরা সিসি ব্লক দ্বারা নতুন করে এই জায়গাটা পুনর্নির্মাণ করব। এদিকে ভাঙন ঠেকাতে পানি সম্পদ মন্ত্রণালয় দ্রুত কাজ শুরু করবে বলে জানান জেলা প্রশাসক। এখানে বিশেষজ্ঞ দ্বারা একটা তদন্ত করে যেন উপযুক্ত কার্যক্রম গ্রহণ করা হয়, সেই জন্য আমি পানি সম্পদ মন্ত্রণালয়কে অনুরোধ জানিয়ে চিঠি লিখেছি। তো আশা রাখছি যে সামনের বর্ষা মৌসুমের আগেই এই ভাঙনের কাছাকাছি জায়গাগুলোতে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করা হবে। 2 বছরে জেলায় ভাঙনের কবলে বসত ভিটা হারিয়েছে 860টি পরিবার। সময় সংবাদ, রাজবাড়ী। বন্দর মোংলায় স্থলপথে যাতায়াতের একমাত্র পথ খুলনা মোংলা মহাসড়ক, কিন্তু সংস্কারের অভাবে সড়কের কয়েক কিলোমিটার অংশ যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। অবিলম্বে সড়কটি সংস্কারের দাবি বাগেরহাটবাসীর। সড়ক ও জনপথ বিভাগ জানায় সড়কটি 6 লেনে উন্নীত করার একটি প্রকল্প অনুমোদনের অপেক্ষায় রয়েছে। বাগেরহাট থেকে আলী আকবর টুটুলের তথ্য ও সোহাগ আহমেদের ছবিতে রিপোর্ট। খানাখন্দে বেহাল দশা খুলনা মোংলা মহাসড়কের। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত রামপার উপজেলার চেয়ারম্যান বাড়ির মোড়, 0 পয়েন্ট, বগুড়া ব্রিজ সহ বেশ কয়েকটি স্থান। চলাচলের অনুপযোগী প্রায় 6 কিলোমিটার অংশ, ফলে ঝুঁকি নিয়ে প্রতিদিন চলছে হাজার হাজার যানবাহন। ঘটছে নানা দুর্ঘটনা। এতে পণ্য পরিবহনে লাগছে বাড়তি সময়, আর খরচ হচ্ছে বাড়তি অর্থ। যানবাহনের যন্ত্রাংশ নষ্ট হচ্ছে, তাই স্থায়ী সমাধানের দাবি জেলাবাসীর। ভাঙাচুরা আছে, এই সমস্যা, গাড়ি ধাক্কায়, গাড়ির পাতি ভাঙে, টায়ার বাস্ট হয়, মানুষ বসতে পারে না, কোনো রুগী বা কোনো কিছুই এই রোড দিয়ে নিয়ে যাওয়া যায় না। শিগগিরই যেন এটা সংস্কার হয় এবং মানুষের যেন দুর্ভোগ থেকে আল্লাহ তাদের মুক্তি দেয়। রোডটা মানে স্থায়ী সংস্কার করা হোক। সড়কটি সংস্কার করে 6 লেনে উন্নীত করতে একটি প্রকল্প অনুমোদনের অপেক্ষায় বলে জানান সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তা। 6 লেনের এই প্রকল্পটি অনুমোদন হবে। এটা অনুমোদন হলে এই সড়কের যে আর কোনো সমস্যা, যানবাহন চলাচলে আর কোনো সমস্যা থাকবে না। 1984 সালে নির্মাণ করা হয় 30.5 কিলোমিটারের খুলনা মোংলা মহাসড়ক। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সড়কটি বড় ধরনের কোনো সংস্কারের উদ্যোগ নেওয়া হয়নি। সময় সংবাদ, বাগেরহাট। নওগাঁর হাটে উঠতে শুরু করেছে আগাম জাতের আমন ধান। হাটগুলোতে বেড়েছে সরবরাহ। সপ্তাহের ব্যবধানে এসব হাটে মন প্রতি 50 থেকে 60 টাকা বেড়েছে ধানের দর। এতে চাষিরা খুশি, তবে টেকসই বাজার নিশ্চিত করার জন্য প্রশাসনের তদারকি চান তারা। নওগাঁ থেকে এমআর রকির রিপোর্ট, ক্যামেরায় ছিলেন রকিবুল ইসলাম। নওগাঁর মাঠে মাঠে শুরু হয়েছে আগাম জাতের আমন ধান কাটা ও মাড়াই। বিক্রির জন্য ভোরের দিকে এসব ধান হাটে তোলেন চাষিরা। গত কয়েকদিনে জেলার মহাদেবপুর হাটে বেড়েছে ধানের সরবরাহ। মৌসুমের শুরুতেই ব্যবসায়ীরা বেশ চড়া দামে সংগ্রহ করছেন এসব ধান, তবে কাঙ্ক্ষিত এই দর নিশ্চিত করার দাবি চাষিদের। নতুন সন্না 5 ধান আপনি 900 থেকে 910-20 টাকা কিনা বেচা হচ্ছে। নতুন জিরা ধান 1200 থেকে 1250 টাকা কিনা বেচা হচ্ছে। এখন এই যে দামটা আছে, এই দামটা যদি ধান নামার সময় থাকে তাহলে কৃষকরা কিছু উন্নতি করতে পারবে। লাভ করে ব্যবসায়ীরা, থাকে 1200 কিনে, থাকে 1300, থাকে আবার 1200। খাইয়ে একটা বাজার দরকার আমাকে। এই বাজারটা যেন সঠিকভাবে মনিটরিং করে এবং আমাদের ধানের যে ন্যায্য মূল্য তা যেন আমরা পাই। আগাম জাতের ধানের দর কিছুটা বাড়লেও চিনি আতপের দর মন প্রতি কমে গেছে 50 থেকে 60 টাকা। ব্যবসায়ীরা বলছেন মিল পর্যায়ে ধানের মজুদ নিশ্চিত করতে মোটা ধান চড়া দামে কিনছেন তারা। নতুন ধানটা 900 থেকে 1000 টাকা বেচা কিনা হচ্ছে। ধানটাতে এখনো রস আছে, তো ধানটা শুকনা হলে আরো আমদানি বাড়লে হয়তো আরো ভালো হবে। চলতি মৌসুমে জেলায় আমনের আবাদ হয়েছে 1,85,000 হেক্টর জমিতে।
সপ্তাহে শনি ও বুধবার এই হাটে 6 থেকে 7 হাজার মন ধান বেচা কেনা হয়। আর এই ধানচাল কারবারে জড়িয়ে আছেন প্রায় 1000 ব্যবসায়ী। নওগাঁর মহাদেবপুর ধানের হাট থেকে এমআর রকি, সময় সংবাদ। ঠাকুরগাঁওয়ের বিভিন্ন বাজারে শীতকালীন সবজি উঠতে শুরু করেছে, তাই কেনা বেচা বাড়ছে পাইকারি বাজারে। জেলার সবজি বাজারের আরো খবর জানাতে শহরের সমবায় মার্কেট পাইকারি বাজারে আছেন সহকর্মী জিয়াউর রহমান বকুল। সরাসরি যাচ্ছি তার কাছে। বকুল। ধন্যবাদ সাদিয়া। উত্তরের এই জেলায় কিন্তু কয়েকদিন ধরেই শীতের যে অনুভূত তা কিন্তু অনুভূত হচ্ছে, শীত পড়তে শুরু করেছে। এই অবস্থাতে আমরা যা লক্ষ্য করছি যে ঠাকুরগাঁয়ের যেই সবজির যে পাইকারি বাজারগুলো রয়েছে, সেই সবজির পাইকারি বাজারগুলোতে কিন্তু সব ধরনের শীতকালীন যেই সবজি আছে, আগাম শীতকালীন সবজি, সেই শীতকালীন সবজিগুলো কিন্তু উঠতে শুরু করেছে। তবে আমরা এখানকার ব্যবসায়ীর সাথে কথা বলেছিলাম, তারা বলছে যে এখন যেভাবে সরবরাহ বেড়েছে বাজারে, এতে করে কিন্তু কেনাবেচাও অনেকটা বেড়েছে। এবং কৃষকদের সাথে কথা বলেছি, তারাও যে বিষয়টি বলছেন, তারা বলছেন যে শীতকালীন আগাম সবজি চাষাবাদ করে তারা কিন্তু এখন এই বাজারজাত করার পরে তারা কিন্তু ভালো দাম পাচ্ছেন এই সময়টাতে। তো আমি যদি এই একটু আজকের যেই বাজার, সেই বাজারের পরিসংখ্যান দিয়ে বলি যে সবজির প্রকারভেদে যেই দাম, তবে একটি কথা জানিয়ে রাখি, গত সপ্তাহে আলুর দাম কিন্তু একদমই কম ছিল। এই সপ্তাহে এসে প্রতি কেজি আলুতে বেড়েছে 5 থেকে 60 টাকা। এতে কৃষকদের যে একটা অভিযোগ ছিল যে আলুর দাম পাওয়া যাচ্ছে না, তা কিন্তু এখন সেই অভিযোগটা নেই বললেই চলে। তবে আমরা আপনার মাধ্যমে দর্শকদের জানাতে চাই, আজকের যে এই পাইকারি বাজারে সবজির কেনাবেচা হচ্ছে, সেই সবজি বিক্রি হচ্ছে, আলু বিক্রি হচ্ছে 17 থেকে 19 টাকা কেজি দরে, বেগুন বিক্রি হচ্ছে 35 থেকে 40 টাকা, ফুলকপি বিক্রি হচ্ছে 30 থেকে 35 টাকা, পটল বিক্রি হচ্ছে 30 থেকে 32 টাকা। নতুন যে সিম, এই সিমের দাম কিন্তু একটু বেশি, প্রতি কেজি সিম বিক্রি হচ্ছে 75 থেকে 80 টাকা। আর বরবটি বিক্রি হচ্ছে 28 থেকে 30 টাকা, কচু বিক্রি হচ্ছে 14 থেকে 16 টাকা, আর কায়তা বিক্রি হচ্ছে 22 থেকে 25 টাকা, শশা বিক্রি হচ্ছে 20 থেকে 22 টাকা, করলা বিক্রি হচ্ছে 30 থেকে 35 টাকা, এবং লাউ প্রতি পিস বিক্রি হচ্ছে 15 থেকে 18 টাকা, ঝিঙ্গা বিক্রি হচ্ছে 20 থেকে 25 টাকা, মূলা বিক্রি হচ্ছে 15 থেকে 16 টাকা। তো আমরা একটু চেষ্টা করব এখানকার যে ব্যবসায়ী আছে, এই ব্যবসায়ীর সাথে কথা বলার জন্য। আসলে এখানকার কেনাবেচার বাজার যে কেনাবেচার, সেই কেনাবেচার কীরকম হচ্ছে সেটা নিয়ে একটু কথা বলার চেষ্টা করব। আমরা একটু জানতে চাই, আপনি একজন ব্যবসায়ী, যে এখানকার এই কেনাবেচা কেমন, এবং আলুর দামটা একটু কম ছিল সেটা বলছিলেন যে বেড়েছে, তা একটু জানাবেন আমাদেরকে। গত সপ্তাহের তুলনায় বেচাকিনা জাঁকজমট হয়েছে, এবং বেচাকিনার গত সপ্তাহের তুলনায় যেমন আলুর দামটা একটু বৃদ্ধি। বর্তমানে আলু 17 টাকা থেকে 19 টাকা দর পর্যন্ত রেট ক্রয় বিক্রয় এখানে হচ্ছে। সবজির বাজার একটু ভালো, গত সপ্তাহ থেকে সবজির বাজার এখন আমদানিও বেশি, বাজারটাও একটু বেশি। যেমন বাজার বেশি, তেমনি আর একটু বেশি হওয়ার দরকার ছিল। যেমন এই সময় সবজিটার বাজার থেকে, যে নতুন সবজিটার বাজার পার কেজিতে 20 টাকা কেজির দরে আরও বেশি লাগে। তবে বর্তমান ফুলকপির বাজার বিক্রি হচ্ছে 30 টাকা থেকে 35 টাকা, আমাদের সজি কচু বিক্রি হচ্ছে 14 টাকা থেকে 16 টাকা। ধন্যবাদ আপনাকে। শুনছিলেন সাদিয়া যে তিনি জানাচ্ছিলেন আমাদের এই যে সবজির বাজার, তিনি বলছিলেন যে এই শীতকালীন সময়ে সবজির যে শীতকালীন যে আগাম যে সবজিগুলো আছে, সেগুলোর দর কিন্তু আরেকটু বাড়তি দরকার ছিল। তো এই অবস্থায় আমরা যেটি লক্ষ্য করছি যে তারপরেও কিন্তু কৃষকরা যে পরিমাণ দাম পাচ্ছে, কৃষকরা কিন্তু এতে বেশ খুশি মনে করছেন। তো এই ছিল আমার কাছ থেকে ঠাকুরগাঁয়ের সবজি বাজার থেকে। ঠাকুরগাঁও থেকে যুক্ত ছিলেন সহকর্মী জিয়াউর রহমান বকুল। বেনাপোল বন্দরে আটকে পড়া সয়াবিন মিল 31 অক্টোবর পর্যন্ত শর্ত সাপেক্ষে রপ্তানির অনুমোদন দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। গতকাল বিকেলে এ সংক্রান্ত একটি চিঠি পাঠানো হয় স্থলবন্দরে। এর পরপরই পোলট্রি খাদ্য তৈরির প্রধান উপকরণ সয়াবিনবাহী ভারতীয় ট্রাক প্রবেশ করতে শুরু করে বন্দরে। পণ্য খালাসে ব্যস্ত হয়ে পড়েন শ্রমিকরা। ঊর্ধ্বগতি রুখতে ও বাজার নিয়ন্ত্রণে গত 21 অক্টোবর ভারত থেকে সয়াবিন মিল রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি করে বাণিজ্য মন্ত্রণালয়। এতে বিপাকে পড়েন রপ্তানিকারকরা। পরে তাদের
আবেদনের পরিপ্রেক্ষিতে নতুন করে নির্দেশনা জারি করে 31 অক্টোবর পর্যন্ত এলসি বা টিটির চালানকৃত সয়াবিন রপ্তানির সময় বাড়ায় বাণিজ্য মন্ত্রণালয়। মা ইলিশ সংরক্ষণে 22 দিনের নিষেধাজ্ঞা শেষে চাঁদপুরের পদ্মা ও মেঘনায় কাঙ্ক্ষিত ইলিশের দেখা নেই বলে দাবি জেলেদের। গতকাল ভোর থেকে পদ্মা ও মেঘনার বিভিন্ন পয়েন্টে জাল ফেলেন তারা। এ সময় জালে কিছু ইলিশ ধরা পড়লেও কাঙ্ক্ষিত ইলিশ মেলেনি। এ নিয়ে হতাশ জেলেরা। এদিকে বাজারে ইলিশ বিক্রি করলেও দাম পড়ে যাওয়ার দাবি তাদের। ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, সাবেক স্বাস্থ্য উপমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট হুমায়ুন কবিরের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। গতকাল বিকেলে শহরের সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ সঙ্গীতাঙ্গনের হলরুমে হুমায়ুন নায়ার ফাউন্ডেশনের আয়োজনে স্মরণসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া সদর 3 আসনের সংসদ সদস্য আম উবায়দুল মুক্তাদির চৌধুরী। এ সময় হুমায়ুন কবিরের কর্মময় জীবনের স্মৃতিচারণ করেন তিনি। অনুষ্ঠানে জেলা প্রশাসক ও পুলিশ সুপার উপস্থিত ছিলেন। তিনি একজন জনবান্ধব মানুষ ছিলেন। ধনী দরিদ্র নির্বিশেষে সকলের সাথে তার সুসম্পর্ক ছিল। তিনি সকলের সুখ দুঃখের, যাদেরই সুখ দুঃখের কথা তিনি জানতে পারতেন, তাদের সমবেতী হওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করেছেন। আমি মনে করি একজন মানুষের এর চেয়ে বড় কোনো অবদান হতে পারে না। মানুষের সাথে মানুষের সম্পর্কটাই হলো আসল। দেখছেন ভোরের সময়। অধিক লুমেনের ক্লিক এলইডি বাল্ব অন্যান্য বাল্বের চেয়ে দেয় বেশি আলো আর উজ্জ্বল থাকে দীর্ঘদিন। অগ্নি দুর্ঘটনার সঙ্গে সঙ্গে একদিকে যেমন জরুরি সেবাদাতাদের খবর পাঠাবে, তেমনি আগুন নেভাতে স্বয়ংক্রিয়ভাবে কাজ শুরু করবে। মুজিব নির্বাণল 71 নামে এমনই একটি ফায়ার ফাইটার সিস্টেম তৈরি করেছেন বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত এক যুবক। প্রযুক্তিবিদরা বলছেন, সঠিক পৃষ্ঠপোষকতা পেলে দেশি বিদেশি বাজার দখল করার সম্ভাবনা রয়েছে মুজিব নির্বাণলের। সরকারের আইসিটি বিভাগ বাণিজ্যিক উৎপাদনে যেতে সব ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত। কামরুল হাসান সবুজের রিপোর্ট। দুর্ঘটনা মুক্ত নিরাপদ একটি আগামীর জন্য কাজ করছেন প্রকৌশলী জাকারিয়া। পড়াশোনা আর বেসরকারি প্রতিষ্ঠানে চাকরির পাশাপাশি 8 বছরের গবেষণায় তিনি তৈরি করেছেন মুজিব নির্বাণল 71। অগ্নি দুর্ঘটনা ঘটলে ধোঁয়া ও আগুনের সঠিক উৎস জানিয়ে স্বয়ংক্রিয়ভাবে ফায়ার সার্ভিস সহ জরুরি সেবাদাতাদের খবর পাঠাবে সমন্বিত এই সিস্টেমটি। সেই সঙ্গে নিজে থেকে শুরু করবে আগুন নেভানোর কাজ। আমার যে গবেষণা সেটাতে আমি এই দুইটা জিনিসকে সলভ করতে সক্ষম হয়েছি। যেইখানে ফায়ার হবে সেই রুমের পাওয়ার বন্ধ করে দেয়া, এক্স্যাক্টলি কোন লোকেশন থেকে ফায়ারটা হচ্ছে, এটা কি শর্ট সার্কিট দিয়ে হয়েছে নাকি ন্যাচারাল থেকে হয়েছে, সেটা আপনি জানতে পারতেছেন। প্রযুক্তিবিদরা বলছেন, সহজলভ্য উপাদানে তৈরি মুজিব নির্বাণল 71 অগ্নি নির্বাপনে বেশ কার্যকরী। উপযুক্ত পৃষ্ঠপোষকতা পেলে সহজেই বাণিজ্যিকভাবে এটি উৎপাদন করা সম্ভব। যেটা তৈরি করা হয়েছে এটা কিন্তু একেবারেই ফাংশনাল, কার্যকরী। টার্গেটেড মার্কেট ধরে যদি এই পণ্যটাকে আরেকটু কাস্টমাইজ করা যায়, তাহলে কিন্তু এটা একটা বড় ভবিষ্যৎ আছে। আমরা যদি স্বল্প মূল্যে তৈরি করতে পারি, তাহলে এটা একটা রপ্তানির সুযোগ আছে। এরই মধ্যে আর্থিক সহযোগিতা নিয়ে প্রাথমিক পর্যায়ে থাকা এই প্রযুক্তি পণ্যের উন্নয়নে পাশে দাঁড়িয়েছে সরকার। বাণিজ্যিক উৎপাদনে যেতেও কাজ চলছে বলে জানালেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের জ্যেষ্ঠ সচিব। আমাদের ডিমান্ড আছে জনগণের কাছে, এই ধরনের ডিভাইসের ডিমান্ড আছে। সে যত ধরনের সাপোর্ট চাইবে তার এটাকে আরও উপরের দিকে নিয়ে যাওয়ার জন্য আমরা তার সঙ্গে থাকবো। কারণ আমরা অনেকগুলো উদ্যোগ দেখেছি একটা পরিণত পর্যায়ে যে সে কিন্তু ইন্ডাস্ট্রির সাপোর্ট পাচ্ছে না। তো এই জায়গায় কিছু কাজ করছি আমরা। যথাযথ প্রক্রিয়া অনুসরণ ছাড়া বড় কোনো প্রতিষ্ঠান যেন এমন সব উদ্ভাবনের বাণিজ্যিক উৎপাদনে যেতে না পারে, এই বিষয়টি নিশ্চিত করতে সরকারের নজরদারি বাড়ানোর তাগিদ প্রযুক্তি সংশ্লিষ্টদের। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে গড়ে তোলা পর্যটন কেন্দ্র পাহাড় বিলাস ও হাওর বিলাসে ভিড় করছেন দর্শনার্থীরা। হাওর, পাহাড় আর মনোমুগ্ধকর প্রকৃতির ছোঁয়া পেতে প্রতিদিন বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শত শত পর্যটকের পদচারণায় মুখর হয়ে ওঠে স্পটগুলো। তবে পর্যটকদের অভিযোগ, কেন্দ্র দুটির বিভিন্ন স্থাপনা ছোট হওয়ায় গাদাগাদিতে তাদের পড়তে হয় বিড়ম্বনায়। উপজেলা প্রশাসন বলছে, স্থাপনাগুলো সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে।
সীমাদ্রি শেখর ভদ্রের তথ্য ও এবাদুল হক রুজেলের ছবি নিয়ে রিপোর্ট। পর্যটন কেন্দ্র পাহাড় বিলাস এটি বিশম্ভরপুরের চেচন বিল এলাকায় গড়ে তোলা হয়েছে, আর খচার হাওরের তীরে গড়ে তোলা হয়েছে পর্যটন স্পট হাওর বিলাস। এসব স্পটে রয়েছে দোলনা, ক্যাফে, গোল ও ত্রিকোণ টেবিল সহ শিশুদের খেলাধুলার উপযোগী বিভিন্ন রাইড। দৃষ্টিনন্দন এসব স্পটে পরিবার পরিজন নিয়ে সময় কাটাতে ছুটে আসেন পর্যটকরা। খুবই ভালো লাগছে, আসার সময় অনেক সুন্দর সুন্দর ফুল দেখেছি, কাশফুলের বাগান, পাহাড়, তারপরে আবার পাশে যে আপনার এই যে সবজিগুলো যে চাষ করছে এগুলো দেখতে ভালো লাগতেছে। আবহাওয়াটা খুব ভালো, গাছগাছালি আছে বা পরিবেশটা সুন্দর আছে। হাওড় আমার খুব ভালো লাগছে, এখানে প্রাকৃতিক সৌন্দর্য খুবই সুন্দর। এছাড়া কারেন্টের বাজার এলাকায় বোয়াল চত্বর ও পলাশ বাজারে গোল চত্বর নির্মাণ করায় শহরের সৌন্দর্য বেড়ে গেছে কয়েক গুণ। হাওরের উপরে একটা ব্রিজ সৃষ্টি করা হয়েছে, এখানে খুব মনোরম পরিবেশ আছে। হাওরের যে পরিপূর্ণ সৌন্দর্য আমরা উপভোগ করেছি। পর্যটন ব্যবসাকে এগিয়ে নিতে পর্যটন কেন্দ্রগুলোকে সম্প্রসারণ সহ নানামুখী উদ্যোগের কথা জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। হাওর বিলাসের পাশে একটি ক্যাফে করা হয়েছে, আরো কিছু চত্বর, এখানে 3-4টা চত্বর আমরা করেছি, আরো কয়েকটা জায়গায় আমরা বসার ব্যবস্থাপনা করেছি। এর ফলে এখানে প্রচুর মানুষ আসা শুরু হয়েছে, বিভিন্ন জেলা থেকে মানুষজন এখানে আগমন করছে। সুনামগঞ্জ জেলা সদর থেকে বিশম্ভরপুর 20 কিলোমিটার দূরে সীমান্ত ঘেঁষা একটি উপজেলা। সময় সংবাদ, সুনামগঞ্জ। পার্বত্য জেলা বান্দরবানে চলছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব কঠিন চিবরদান উৎসব। 3 মাস বর্ষাবাস পালন শেষে প্রবারণা পূর্ণিমার পর থেকে শুরু হয় কঠিন চিবরদান উৎসব। উৎসব ঘিরে প্রতিটি বিহারে চলছে নানা প্রস্তুতি। বান্দরবান থেকে এনে জাকিরের পাঠানো তথ্য ও ছবিতে রিপোর্ট। প্রবারণা পূর্ণিমার পর চলছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব কঠিন চিবরদান উৎসব। তাই তো জোরসোরে চলছে আয়োজন। বীজ থেকে তুলা, তুলা থেকে সুতা কাটা হচ্ছে। সুতা কাটা শেষে তাতে রং মিশিয়ে সেলাই হচ্ছে কাপড়। এই কাপড় দেওয়া হবে ধর্মগুরুদের। এই পুরো প্রক্রিয়ার জন্যই উৎসবটির নামকরণ করা হয়েছে কঠিন চিবরদান উৎসব। আমরা চোকা থেকে সুতা টেনে তারপর সুতা তৈরি করে ওই সুতা দিয়ে আমরা চিবর বুনবো। কঠিন চিবরদান কাপড়টা আমরা উৎসর্গ করবো, ওনাকে আমরা দিয়ে দেবো। বৌদ্ধ ধর্ম সংকর উদ্দেশ্যে খাবারগুলো খাতার পরে আমাদেরকে ওরা দিয়ে দেবে, দেওয়ার পরে আমরা সেলাই করবো চিবর। 3 মাস বর্ষাবাসের পরে এই ধর্মীয় অনুষ্ঠানটা পালন করা হয়। বৌদ্ধ ধর্মমতে গৌতম বুদ্ধ 3 মাস বর্ষাবাস পালন করার সময় জঙ্গলে তার কাপড় জরাজীর্ণ হয়ে পড়ে। তখন বিশাখা নামে এক দায়ক 1 রাতের মধ্যে কাপড় বানিয়ে গৌতম বুদ্ধকে দান করেন। সেই স্মৃতি পালন করতেই এই আয়োজন। কঠিন চিবরদানের ফলে আমরা পরজন্মে দেবকুল, মনুষ্যকুল এবং ব্রাহ্মণকুলে জন্ম লাভ করে এই ফল আমরা ভোগ করতে পারবো। 24 অক্টোবর থেকে শুরু হওয়া এই উৎসব মাসব্যাপী চলবে বান্দরবানের 435টি বিহারে। সময় সংবাদ, বান্দরবান। দেখছেন ভোরের সময়। রিগাল ড্রেসিং টেবিল, এলিগেন্ট শপ ডিজাইন ও পারফেক্ট লেকার ফিনিশিং। রিগাল ফার্নিচার, ফার্নিশ ইওর ড্রিম। আবারও দেশের বাইরের খবর। জাতিসংঘের সদস্য হওয়ার কোনো অধিকার তাইওয়ানের নেই বলে মন্তব্য করেছে চীন। স্থানীয় সময় বুধবার এক সংবাদ সম্মেলনে দেশটির তাইওয়ান বিষয়ক কার্যালয়ের মুখপাত্র তাইওয়ানকে চীনের অন্তর্ভুক্ত করতে প্রয়োজনে শক্তি প্রয়োগের হুঁশিয়ারি দেন। যুক্তরাষ্ট্র তাইওয়ানকে জাতিসংঘের সদস্য করার আহ্বান জানানোর পর এই প্রতিক্রিয়া জানিয়েছে বেইজিং। দীর্ঘদিন ধরে তাইওয়ানকে জাতিসংঘে অন্তর্ভুক্ত করার আহ্বান জানিয়ে আসছে যুক্তরাষ্ট্র। এরই ধারাবাহিকতায় স্থানীয় সময় মঙ্গলবার চীনের জাতিসংঘের সদস্যপদ পাওয়ার 50 বছর পূর্তি উপলক্ষে দেয়া এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেন, বিশ্বমঞ্চ থেকে তাইওয়ান ক্রমেই বিচ্ছিন্ন হয়ে পড়ায় উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র। আন্তর্জাতিক সম্প্রদায় জটিল এবং বৈশ্বিক ইস্যুর মুখোমুখি হচ্ছে। এসব সমস্যার মধ্যে তাইওয়ানে বসবাসকারী 2,40,00,000 মানুষ রয়েছেন। সমস্যা নিরসনে সব অংশীদারের অংশগ্রহণ জরুরি বলেও মন্তব্য করেন তিনি। জাতিসংঘে তাইওয়ানের অংশগ্রহণ রাজনৈতিক নয়, বরং সময়ের দাবি, বলেন ব্লিংকেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর তাইওয়ানকে জাতিসংঘে অন্তর্ভুক্তির বিষয়ে মন্তব্যে ক্ষোভ প্রকাশ করেছে চীন। স্থানীয় সময় বুধবার বেইজিংয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দেশটির তাইওয়ান বিষয়ক কার্যালয়ের মুখপাত্র বলেন, জাতিসংঘের সদস্য হওয়ার কোনো অধিকার তাইওয়ানের নেই। অঞ্চলটিকে চীনের অংশ দাবি করে তিনি আরও জানান, তারা এখনও তাইওয়ানের সঙ্গে পুনরায় একত্রিত হতে চান। প্রয়োজনে শক্তি প্রয়োগ করতেও দ্বিধা করবে না বলে হুঁশিয়ার করেন তিনি।
এদিকে সাম্প্রতিককালে চীন তাইওয়ানের আকাশসীমা লঙ্ঘন থেকে শুরু করে একাধিক সামরিক প্রদর্শনী চালালেও দেশটির সঙ্গে অস্ত্র প্রতিযোগিতায় নামতে চায় না বলে জানিয়েছে তাইপে। নিজেদের পার্লামেন্টে এক প্রতিবেদনের মাধ্যমে এই অবস্থান তুলে ধরেছে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয়। গেল বছর বেইজিং তাইওয়ানের আকাশ প্রতিরক্ষা অঞ্চলে সামরিক কর্মকাণ্ড জোরদার করার পর থেকেই উত্তেজনা শুরু হয়। চীন তাইওয়ানকে তাদের ভূখণ্ড বলে দাবি করে আসছে দীর্ঘদিন ধরে। চীনের শাসন মেনে নিতে অঞ্চলটিকে রাজনৈতিক ও সামরিকভাবেও চাপ দিয়ে আসছে বেইজিং। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। ইতালির রোমে আয়োজিত G20 সম্মেলনকে কেন্দ্র করে পুরো নগরীতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সম্মেলনের দিন কয়েকটি সংগঠন বিক্ষোভের ডাক দেয় নগরীর গুরুত্বপূর্ণ কিছু রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। বিমানবন্দরে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। সম্মেলন কেন্দ্রের 10 কিলোমিটার পর্যন্ত রেড জোন ঘোষণা করা হয়েছে। ইতালি থেকে বিস্তারিত জানাচ্ছেন জুবানা মাহমুদ। ইতালির রাজধানী রোমে আগামী শনি ও রোববার অনুষ্ঠিত হতে যাচ্ছে 2 দিনব্যাপী G20 সম্মেলন। এখানে বিশ্বের 20টি দেশের রাষ্ট্র ও সরকার প্রধান কিংবা তাদের প্রতিনিধিদের অংশগ্রহণের কথা রয়েছে। তবে কোন কোন দেশের সরকার প্রধান আসবেন তা নিয়ে কঠোর গোপনীয়তা রক্ষা করা হচ্ছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। এদিকে সম্মেলনকে ঘিরে রোমে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আশপাশের এলাকায় সীমিত করা হয়েছে যান চলাচল। শহরের বিমানবন্দরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আমন্ত্রিত অতিথিরা নামবেন সেনা নিয়ন্ত্রিত চাম্পিনো বিমানবন্দরে। এই সম্মেলনকে কেন্দ্র করে বেশ কয়েকটি সংগঠন রাজধানী রোমে বিক্ষোভ সমাবেশ করার অনুমতি পেয়েছে। যদিও এসব সমাবেশ হবে গ্রিন পাস বিরোধী। বিক্ষোভ সমাবেশের কারণে নগরীর গুরুত্বপূর্ণ বেশ কিছু সড়ক এরই মধ্যে বন্ধ করে দেয়া হয়েছে। আসন্ন G20 সম্মেলনে অংশগ্রহণকারী দেশগুলোর অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে। এতে করোনা মহামারীতে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে আর্থিক সহায়তা দেওয়ার আলোচনা হতে পারে। ইতালি, ফ্রান্স, জার্মানি, যুক্তরাষ্ট্র সহ বিশ্বের 20টি গুরুত্বপূর্ণ দেশ অংশ নিচ্ছে সম্মেলনে। পর্যবেক্ষকরা বলছেন এই 20টি দেশের সম্মেলন খুবই গুরুত্বপূর্ণ। সম্মেলনকে ঘিরে ক্ষোভ বিক্ষোভ যাই থাকুক না কেন, এখান থেকে এই অংশগ্রহণকারী দেশগুলো তাদের অর্থনীতির ইতিবাচক সিদ্ধান্ত নিতে সক্ষম হবে। ইতালির রোম থেকে জুমানা মাহমুদ, সময় সংবাদ। ইতালিয়ান শব্দ মাফিয়া, যা ভৌগোলিক গণ্ডি পেরিয়ে বিশ্বজুড়ে অপরাধীদের চিহ্নিত করার তকমা হিসেবে ব্যবহার হয়ে আসছে। জুয়া, মাদক পাচার, জালিয়াতি, লোন শেয়ারিং, চুরি, ডাকাতি সহ নানা সন্ত্রাসী কর্মকাণ্ডও করেন মাফিয়ার সদস্যরা। সম্প্রতি ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ দেশটির নিরাপদ ও ঝুঁকিপূর্ণ শহরের তালিকা প্রকাশ করেছে। বিস্তারিত ভেনিস থেকে ইতালি প্রতিনিধি মাকসুদ রহমানের তথ্য ছবিতে। দক্ষিণ ইতালির সিসিলি দ্বীপের অপরাধীদের বলা হতো মাফিয়া। তবে এখন মাফিয়া শব্দটি ছড়িয়ে পড়েছে বিশ্বজুড়ে। দেশটির রাজধানী রোম থেকে দক্ষিণে নেপোলি, ক্যালাব্রিয়া ও সিসিলি ছিল মাফিয়াদের অভয়ারণ্য। 25 অক্টোবর ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ প্রকাশিত নতুন পরিসংখ্যানে দেখা যায় মাফিয়া কর্মকাণ্ড এখন আর দক্ষিণে সীমাবদ্ধ নেই, তা ছড়িয়ে পড়েছে উত্তরের সমৃদ্ধ শহরগুলোতেও। চক্রটির তালিকার প্রথম স্থানে রয়েছে বাণিজ্যিক রাজধানী মিলান। 2021 সালের 25 অক্টোবর পর্যন্ত মোট 1,59,613টি অপরাধ রেকর্ড করা হয়েছে শহরটিতে, যা প্রতি 1 লাখ জনসংখ্যার মধ্যে 4,866টি। দ্বিতীয় স্থানে বোলজানো শহরে প্রতি লাখে 4,636টি, আর তৃতীয় অবস্থানে থাকা রিমিনি শহরে 4,603টি অপরাধ ঘটেছে। অপরাধপ্রবণ আরও কিছু শহর হলো প্রাতো, ফ্লোরেন্স, তুরিন ও রোম। এই যখন ইতালির কিছু শহরে মাফিয়া কর্মকাণ্ডের চিত্র, তখন দেশটিতে অসংখ্য শহর রয়েছে শান্তিপ্রিয়, সম্পূর্ণ মাফিয়া কর্মকাণ্ড মুক্ত। এদের মধ্যে অন্যতম হল সার্দিনিয়ার অরিস্তানো, বেনভেনোত, ত্রিভেজু, কুনিও, প্রিমন্তে, লোদি ও ত্রেন্তো। এছাড়াও ইতালির 20টির মতো শহর রয়েছে যেখানে কোনো চুরির ঘটনাও ঘটেনি। ইতালিতে চলতি বছর প্রতিদিন গড়ে 5,215টি অপরাধের ঘটনা রেকর্ড করা হয়েছে, যা 2020 সালের তুলনায় 7.5% বেশি। এসব অপরাধের পাশাপাশি দেশটিতে বেড়েছে সাইবার ক্রাইম। সময় সংবাদ, ইতালি। আয়ারল্যান্ডের ওয়াটারফোর্ডে গ্রেটার মৌলভীবাজার অ্যাসোসিয়েশনের 1 বছর পূর্তিতে এক মিলন মেলার আয়োজন করা হয়। দীর্ঘদিন পর বিভিন্ন কাউন্টি থেকে আগত বাংলাদেশিরা এক জায়গায় মিলিত হওয়ায় স্বস্তি ছিল তাদের মধ্যে। আয়ারল্যান্ড থেকে সৈয়দ জুয়েলের রিপোর্টে বিস্তারিত।
গেল বছর গ্রেটার মৌলভীবাজার অ্যাসোসিয়েশন নামে একটি সংগঠন করেন আয়ারল্যান্ডে থাকা মৌলভীবাজারবাসী। এই এক বছরে করোনার নানা বিধিনিষেধে ইচ্ছে থাকলেও কোনো ধরনের দেশীয় অনুষ্ঠান করা থেকে বিরত ছিলেন তারা। তবে বেশ কিছুদিন থেকে ঘরোয়াভাবে 100 লোকের জমায়েতের অনুমতি থাকায় ছোট পরিসরে এক মিলন মেলার আয়োজন করে মৌলভীবাজার অ্যাসোসিয়েশন আয়ারল্যান্ড। অনুষ্ঠানে শিশু কিশোরদের মাঝে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়, যেখানে ছোট ছোট শিশুদের কোমল হাতে দেশের পতাকার ছবি সহ বাংলাদেশের গ্রাম বাংলার ছবি ফুটে ওঠে। গল্প, আড্ডা, দেশীয় খাবারে ট্রামরের জিএ ক্লাবটি যেন ছোট এক বাংলাদেশে পরিণত হয়। আগতরাও জানিয়েছেন তাদের অনুভূতির কথা। আমাদের 1 বছর পূর্ণ হলো এবং দীর্ঘদিন আমাদের করোনা রেস্ট্রিকশন থাকার কারণে আমরা একসাথে সমবেত হইতে পারি নাই। আজকের এই সুযোগে আমরা স্কুল ছুটি থাকার কারণে আমাদের বাচ্চাদেরকে নিয়ে আমাদের ফ্যামিলির সবাই আমরা একসাথে মিলিত হয়েছি। গ্রেটার মৌলভীবাজার অ্যাসোসিয়েশনের আশায় আমরা খুব আনন্দিত। আমরা চাই প্রতি বছর এই অনুষ্ঠান হোক। এখানে মৌলভীবাজারের বাইরেও অনেক বন্ধুরা আসছেন, তাদের সাথে আজকে মিলিত হলাম আমরা এবং আশা করি ভবিষ্যতেও কোভিড পরিস্থিতির উন্নয়ন হলে আমরা আবারও মিলিত হব। আগামী দিনে এরকম আয়োজন আরো বড় পরিসরে করার পরিকল্পনার কথা জানান আয়োজকরা। করোনা পরবর্তী কারণে আমাদের এই মিলন মেলা অনেক সুন্দর এবং সফল হয়েছে। আমরা বড় পরিসরে আগামীতে করব ইনশাআল্লাহ এবং সবার সহযোগিতা কামনা করি। অনুষ্ঠান শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন আয়োজক ও আমন্ত্রিত অতিথিরা। সৈয়দ জুয়েল, সময় সংবাদ, আয়ারল্যান্ড। বিশ্বকাপের সুপার 12-এ বাংলাদেশ দলের টানা 2 পরাজয়ে হতাশ প্রবাসী বাঙালিরা। নিজেদের কাজকর্ম রেখে এত দূরে খেলা দেখতে এসে এমন পারফরমেন্সে ক্ষুব্ধ অভিব্যক্তি প্রকাশ করেছেন তারা। আবুধাবি থেকে খলিলুর রহমানের ক্যামেরায় দিয়ন মুহাইমিনের আরও একটি রিপোর্ট। খেলার তখনও বাকি ছিল অনেকটা, কিন্তু শেখ জায়েদ স্টেডিয়ামের ভেতর থেকে দল বেঁধে বের হয়ে আসছিলেন দর্শকরা। প্রথম দর্শনে মনে হচ্ছিল ইংল্যান্ড জিততে থাকায় হয়তো তাদের সমর্থকরা ফিরে যাচ্ছেন তুষ্ট হৃদয়ে, কিন্তু সামনে যেতেই দেখা গেল মাথায় এবং বুকে লাল সবুজের পতাকা বেঁধে হতাশ মনে স্টেডিয়াম এলাকা ছাড়ছেন টাইগার ভক্তরা। সবার চোখে মুখেই ছিল হতাশা। শহর থেকে এত দূরে এসে এমন বাজে পারফরমেন্স দেখতে হওয়ায় ছিল প্রচণ্ড ক্ষোভ। তাদের কোনো দিতার মতো কোনো প্ল্যান ছিল না, তারা এভাবে খেলতে মানে যেমন কি বাংলাদেশের যতগুলো সাপোর্টার আছে সবগুলোকে হতাশ করে দিছে। প্রথম অবস্থায় যে খেলা দেখছি আমরা ওইটা আশানুরূপ নয়, ব্যাটিং ভালো ছিল না। দলের অধিনায়কত্ব থেকে শুরু করে একাদশ নির্বাচন সবকিছু নিয়েই আপত্তি জানিয়েছেন সমর্থকরা। লিটনকে দিনের পর দিন সুযোগ দেয়া নিয়েও রয়েছে তাদের বিস্তর প্রশ্ন। ক্যাপ্টেন্সি আছে, এখানে কিছু ভুল আছে। নাসুম ভালো বল করছে, নাসুমকে কেন দিল না পরের ওভার? নিয়ে আসছে অন্য একটা বোলার, ও মাইর খাইতেছে। ক্যাপ্টেন্সি প্লাস খেলোয়াড় যে যারা নির্ধারণ করে করে এটা সব মিলিয়ে মানে আমরা অনেক হতাশ, আমরা বিশেষ করে এই একাদশটাকে নিয়ে। আজকেও খারাপ খেলছে, আমরা চাই না নেক্সট ম্যাচে ওকে আর দেখতে চাই না, আমরা চাই ভালো অন্য কোনো প্লেয়ার আসুক। সবাই যে শুধু ক্ষোভ প্রকাশেই সীমাবদ্ধ ছিলেন তা কিন্তু নয়, কেউ কেউ দিয়েছেন সমাধানও, চেয়েছেন যে কোনো মূল্যে নিয়ে আসা হোক তামিমকে। তামিম থাকলে আজকে ওপেনারের এই অবস্থা হতো না। তামিম যদি একটা ম্যাচ যদি কোনোভাবে সম্ভব হয় তামিমকে আনা যায়, তাহলে দেখবেন যে খেলাটা অন্য ধরনের হতে পারে। এত হতাশার পরও কিন্তু তারা ভেঙে পড়েননি। আশা করেছেন উইন্ডিজের বিপক্ষে তাদের জয় উপহার দিতে পারবে সাকিব মুশফিকরা। নিয়ন মুহাইমিন, সময় সংবাদ, আবুধাবি, সংযুক্ত আরব আমিরাত। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। 22 ঘন্টায় উদ্ধার করা যায়নি পাটুরিয়ায় উল্টে যাওয়া ফেরি। 17টি যানবাহনের মধ্যে তোলা গেছে মাত্র 4টি। পুরোপুরি বন্ধ হচ্ছে বালাসী বাহাদুরাবাদ রুটে নৌযান চলাচল। বিএনপি নেতৃত্বাধীন জোটের কল্যাণ পার্টিতে জামায়াত শিবির নেতাদের পুনর্বাসন। যোগ্য লোক খুঁজে না পেয়ে দলে টানার দাবি। ফায়দা লুটার চেষ্টায় নিবন্ধন হারানো দলটি। প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বিশেষ করটিকাদান ক্যাম্পেইনের দ্বিতীয় ডোজ দেয়া হবে আজ। ভ্যাকসিন পাবেন শুধু 28 সেপ্টেম্বর টিকাপ্রাপ্তরা। এবং সিনিয়র ক্রিকেটারদের অপেশাদার মন্তব্যে বিব্রত বিসিবি। সতর্ক করা হলো খেলোয়াড়দের, মাঠের খেলায় মনোযোগ দেওয়ার নির্দেশ। এ ছিল ভোরের সময়, সঙ্গে থাকুন সময়।